সকলে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ক্লাস শুরু করছি আমরা। ওম বন্দে গুরুম শিবম সাম্বম দক্ষিণামূর্তিমভ্যয়ম यद्वन्दनेन मन्दोऽपि विन्देत् कुरुसमानतां वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। তাহলে আগের দিন আমরা ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণ পড়ছিলাম, সেখানে উভয় প্রাপ্ত কর্মণি এই সূত্রটা দেখেছিলাম, অন্তিম সূত্র। আজ সেই ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণ নেই, কিছু সূত্র আমাদের বাকি আছে। তার মধ্যে একটা সূত্র আসছে তস্য চ বর্তমানে। तस्य च वर्तमाने, तस्य च वर्तमाने এই সূত্রে তস্য ষষ্ঠী একবচনান্ত, ষষ্ঠ্যন্ত পদ, চ এটা অব্যয়, বর্তমানে এটা সপ্তমী অন্ত। বর্তমানে এখানে বিষয় সপ্তমী আছে, এই জন্য বর্তমানে এই শব্দের অর্থ হচ্ছে বর্তমানার্থে। ত প্রত্যয় আমরা সাধারণত জানি যে অতীতকাল অর্থ বোঝাতেই হয়, তাই তো? কিন্তু কোথাও কোথাও বর্তমান অর্থেও অতীতকাল হয় কিছু কিছু ধাতুর ক্ষেত্রে, যেমন মতি, বুদ্ধি, পূজার্থ, এই তিন ধরনের ধাতুর ক্ষেত্রে বর্তমান কালেও ত প্রত্যয় হয়। ঠিক আছে, তো বর্তমানে মানে বর্তমানার্থে, ত মানে ত প্রত্যয়, তস্য ত প্রত্যয়স্য। ত হচ্ছে একটা প্রত্যয় বিশেষ, তার জন্য আমরা জানি যে প্রত্যয় বিশেষের যদি বোধক হয় তাহলে সেই প্রত্যয় বিশেষ শব্দ তদন্তকে বোঝায়, মানে সেই প্রত্যয়ান্ত শব্দকে বোঝায়। তো বর্তমানার্থে তস্য মানে ত প্রত্যয়ান্তস্য, বর্তমানার্থে ইহ ত প্রত্যয়ঃ তদন্তস্য। ঠিক আছে, বর্তমানার্থে ইহ ত প্রত্যয়ঃ তদন্তস্য। তদন্তস্য তদন্ত যোগে ষষ্ঠী বিভক্তি ভবতি। ঠিক আছে, তাহলে ত বর্তমানার্থে যে ত প্রত্যয় বিহিত হয় সেই ত প্রত্যয় আন্ত শব্দ যোগে ষষ্ঠী বিভক্তি হয়। ঠিক আছে, এখন ত প্রত্যয়ার্থ বর্তমান কালে যে বিহিত হয় আমরা বললাম, সেটা আমরা দেখব। একটা সূত্র আছে মতি বুদ্ধি পূজার্থেভ্যশ্চ। ঠিক আছে, মতি বুদ্ধি পূজার্থেভ্যশ্চ, এই সূত্রের অর্থতে কি বলা হচ্ছে? তো মতি, বুদ্ধি আর ইচ্ছা, ঠিক আছে, মতি, বুদ্ধি, ইচ্ছা, এই তিন অর্থক ধাতুর থেকে বর্তমান অর্থে ত প্রত্যয় হবে। এতদর্থেভ্যশ্চ ধাতুভ্যঃ বর্তমানার্থে ত প্রত্যয়ো ভবতি। এই হচ্ছে সূত্রের অর্থ, মানে মতি বুদ্ধি পূজার্থেভ্যঃ ধাতুভ্যঃ বর্তমানার্থে ত প্রত্যয়ো ভবতি। যেমন রাজ্ঞাম মতঃ, রাজ্ঞাম বুদ্ধঃ, রাজ্ঞাম পূজিতঃ, এগুলো হচ্ছে সূত্রের উদাহরণ। হ্যাঁ, যে এখানে রাজ্ঞাম মতঃ, ঠিক আছে, মত এটা হচ্ছে মতি, মতি অর্থাৎ ধাতু, তার থেকে ত প্রত্যয় করলে মতঃ এই রূপটা হচ্ছে। হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? স্ক্রিন দেখা যাচ্ছে না তো।
দেখা যাচ্ছে না? না না, দেখা যাচ্ছে। হুম, দেখা যাচ্ছে কি এখন? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তো এই সমস্ত ধাতু থেকে কি হয়? ত প্রত্যয় হয় বর্তমানে অর্থে। হুম, তো সেই বর্তমান অর্থে ইহ ত প্রত্যয় তদন্ত শব্দ হচ্ছে মতঃ, বুদ্ধঃ অথবা পূজিতঃ। তৎযোগে কি হয়? ষষ্ঠী বিভক্তি হয়েছে, যেমন রাজ্ঞাম এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে, রাজ্ঞাম এখানেও ষষ্ঠী বিভক্তি হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে এই সূত্রের উদাহরণ। ঠিক আছে, বিশেষ কিছু নেই। এটাই। ঠিক আছে, তাহলে এই সমস্ত ধাতু থেকে যে ত প্রত্যয় হয়, সেই ত প্রত্যয় যোগে ষষ্ঠী বিভক্তি হয়। তো এই তস্য চ বর্তমানে এই সূত্রটা আমরা দেখছিলাম। হ্যাঁ, অর্থ কি বলা হয়েছে এখানে? তস্য বর্তমান কাল বিহিতস্য প্রয়োগে ষষ্ঠী বিভক্তির ভবতি। উদাহরণ দেওয়া আছে রাজ্ঞাম মতঃ, রাজ্ঞাম বুদ্ধঃ, রাজ্ঞাম পূজিতঃ। ঠিক আছে, সিদ্ধান্ত কৌমুদীতেও এরকমই অর্থ লেখা আছে, বর্তমানার্থস্য তস্য যোগে ষষ্ঠী স্যাৎ ন লোক ইতি নিষেধস্য অপবাদঃ। এরপরেই আমরা একটা সূত্র পড়বো। হ্যাঁ, ন লোকা ব্যয় নিষ্ঠা ফলার্থ তৃণাম। তো সেই সূত্রটাতে আমরা দেখব। ঠিক আছে, সেটা হচ্ছে একটা ষষ্ঠী নিষেধ সূত্র। আমরা এর পরেই পড়বো সেই সূত্রটা। তো সেই সূত্রের দ্বারা ষষ্ঠী নিষেধ যেখানে প্রাপ্ত ছিল, সেখানে হ্যাঁ পড়লে ওই সূত্রটা পড়লেই আমরা এই সূত্রটা আরো ভালো করে বুঝতে পারবো। তো ষষ্ঠী নিষেধ প্রাপ্ত ছিল, ন লোকাব্যয়, এই পরে যে সূত্রটা আমরা পড়বো তার দ্বারা এই স্থলে রাজ্ঞাম মতঃ বুদ্ধ পূজিত বা এখানে ষষ্ঠী নিষেধ প্রাপ্ত ছিল, সেই নিষেধকে আবার নিষেধ করার জন্য এখানে এই সূত্র শুরু করা হয়েছে, আরম্ভ করা হয়েছে। তখন এখানে মতঃ বুদ্ধ বর্তমানার্থে যে ত প্রত্যয়, সেই ত প্রত্যয়ান্ত যোগে কিন্তু ষষ্ঠী হবে। ঠিক আছে, এই যে এখানে আমরা সূত্রের অর্থ তস্য চ বর্তমানে বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। হুম, এখন এখানে ব্যাখ্যাতে কি বলছে? তস্য চ বর্তমানে ননু কর্তৃকর্মণোঃ কৃতি ইত্যেব সিদ্ধে কিমর্থম ইদম ইত্যতঃ আহ ন লোকেতি। কি প্রশ্ন করছে এখানে? যে কর্তৃকর্মণোঃ কৃতি এই সূত্রের দ্বারাই রাজ্ঞাম মতঃ বুদ্ধ পূজিতঃ, এখানে কর্তরিতে ষষ্ঠী মতঃ এখানে ইচ্ছার্থক ধাতু থেকে, মতি মানে কি? ইচ্ছা। ঠিক আছে, রাজ্ঞাম মতঃ রাজ্ঞাম ইচ্ছা। তো এখানে হচ্ছে ইচ্ছার্থক ধাতু, তার থেকে ত প্রত্যয় করা হয়েছে অকর্মক ধাতু, ভাবের ত প্রত্যয় হয়েছে। সেখানে কর্তা হচ্ছে রাজা। ঠিক আছে, তো সে কর্তাতে কর্তা অনুক্ত, আর ত প্রত্যয়টা কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় যোগে অনুক্ত কর্তরিতে ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত ছিল, কর্তৃকর্মণ কৃতি এই সূত্রের দ্বারা প্রাপ্ত ছিল কিনা? হ্যাঁ। তবুও তস্য চ বর্তমানে এই সূত্র করার কি প্রয়োজন? এই প্রশ্নটা এখানে করছে, ননু কর্তৃকর্মণঃ কৃতি ইত্যেব সিদ্ধে কিমর্থমিদম ইত্যতঃ আহ ন লোকেতি। হ্যাঁ ঠিক, কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রের দ্বারা এখানে ষষ্ঠী প্রাপ্ত ছিল,
কিন্তু কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রের দ্বারা যে ষষ্ঠী প্রাপ্ত ছিল সেই ষষ্ঠীর নিষেধ পরবর্তী সূত্রতে ন লোকাব্যয় নিষ্ঠা খলর্থ তৃণাম এই সূত্রের দ্বারা নিষেধও করা হয়েছে। কোথায় নিষেধ করা হয়েছে? তো সেখানে বলা হবে ল উ উক নিষ্ঠা। নিষ্ঠা মানে কি? তপ্রত্যয় যোগেও ষষ্ঠীর নিষেধ আছে, এরকম সেখানে বলা হয়েছে। তো ষষ্ঠীর নিষেধ করা হয়েছে, সেই নিষেধকে বাদ করার জন্য এই সূত্রের প্রয়োজন। উদাহরণ কি? রাজ্ঞাম মতঃ বুদ্ধ পূজিত বা। মনু ধাতু এখানে, মতঃ এখানে মনু ধাতু আছে, বুদ্ধ এখানে বুধ ধাতু আছে, আর পূজিত এখানে পূজ ধাতু আছে। মনু ধাতু হচ্ছে যদিও বুদ্ধি অর্থক, কিন্তু এখানে মনু ধাতু এখানে ইচ্ছার্থক। সূত্রে মতি আছে তো গ্রহণ, মানে মতি বুদ্ধি পূজার্থে ভ্যস্য এই সূত্রে মত্যর্থক ধাতু। মতি মানে কি? মতি মানে মতিভ্রম বলি না আমরা, মানে কি? মতি মানে কি? মতি নষ্ট হয়ে গেছে মানে কি? বুদ্ধি বোঝানো। বুদ্ধি, ঠিক আছে। তো মতি মানে যদিও বুদ্ধি, কিন্তু এই সূত্রতে অর্থাৎ মতি বুদ্ধি পূজার্থে ভ্যস্য এই সূত্রে মতি শব্দের অর্থ বুদ্ধি নয়। এই সব সূত্রে মতি শব্দের অর্থ কি? ইচ্ছা। কেন? কারণ পরবর্তীকালে মতি বুদ্ধির গ্রহণ করা হয়েছে অলরেডি, তাই না? বুদ্ধি অর্থক ধাতুর থেকে বর্তমানার্থে প্রত্যয় হবে, এরকম বলা হয়েছে। তবুও আবার বিশেষ করে মতি কেন বলবে? তার জন্য মতি শব্দের অর্থ এখানে ইচ্ছা। ইচ্ছার্থক ধাতু থেকে, বুদ্ধিঅর্থক ধাতু থেকে আর পূজার্থক ধাতু থেকে বর্তমানার্থেই প্রত্যয় হবে ভাবে অথবা কর্মতে, ঠিক আছে। তাহলে মনু ধাতু হচ্ছে ইচ্ছার্থক ধাতু, সেখান থেকে ভাবে অর্থে প্রত্যয় হবে। তারপরে কর্তা অনুক্ত হবে, অনুক্ত কর্তাতে ষষ্ঠী বিভক্তি কর্তৃকর্মণঃ কৃতি এর দ্বারা প্রাপ্ত ছিল, তার আবার ন লোকাব্যয় এই সূত্রের দ্বারা নিষেধ ছিল, সেই নিষেধের আবার প্রাপ্তির জন্য তস্য চ বর্তমানে রাজ্ঞাম মতঃ রাজ্ঞাম বুদ্ধঃ রাজ্ঞাম পূজিতঃ। এটাই এখানে বলেছে মনু ধাতুঃ বুধ ধাতুঃ পূজ ধাতুশ্চ মতি বুদ্ধি পূজার্থে ভ্যস্য ইতি বর্তমানে তপ্রত্যয়ঃ। এই সমস্ত ধাতু থেকে বর্তমানার্থে তপ্রত্যয় করা হয়েছে। তত্র মতির ইচ্ছা বুদ্ধে পৃথক গ্রহণাৎ, মানে মতি বুদ্ধি পূজার্থে ভ্যস্য এই সূত্রে মতির ইচ্ছা, মতি শব্দের অর্থ ইচ্ছা, ঠিক আছে। এখন রাজ্ঞাম মতঃ এই বাক্যটার অর্থ কি? অথবা রাজ্ঞাম বুদ্ধ অথবা রাজ্ঞাম পূজিত এই বাক্য থেকে কিরকম অর্থ? তো অর্থ বর্ণনা করছে রাজকর্তৃক বর্তমানে ইচ্ছা বিষয়। ঠিক আছে, এখানে মতঃ এর অর্থ হচ্ছে ইচ্ছা বিষয়, ঠিক আছে। মন ধাতু আছে, তার অর্থ হচ্ছে ইচ্ছা, আর তপ্রত্যয়ের অর্থ হচ্ছে এখানে বিষয়। একটা নিয়ম আছে, সবিষয়ক ধাতু সমভিব্যাহারে ভাবে কর্মণি বিহিতস্য প্রত্যয়স্য ইচ্ছা বিষয়ত্বম অর্থঃ, এরকম কিছু একটা নিয়ম আছে, পুরোটা আমার এখন মনে নেই। তো সেই জন্য এখানে যে প্রত্যয় হয়েছে তার অর্থ হচ্ছে বিষয়। মন ধাতু আছে, সেই ধাতুর অর্থ হচ্ছে ইচ্ছা, তাহলে মতঃ এর শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বিষয়। রাজ্ঞাম এখানে ষষ্ঠী আছে, কিন্তু রাজা হচ্ছে এখানে কর্তা, এই জন্য রাজকর্তৃক বর্তমানে ইচ্ছা বিষয়, এরকম অর্থ আসছে। রাজকর্তৃক বর্তমান জ্ঞান বিষয়। রাজকর্তৃক বর্তমান পূজাশ্রয়, এরকম অর্থ আসছে। এখন একটা প্রয়োগ আছে, পূজিত ইহ সুরাসুরৈহি, ঠিক আছে। পূজিত ইহ সুরাসুরৈহি, এখানে কর্মণিতে প্রত্যয় আছে, ঠিক আছে। পূজিত এখানে কর্মণিতে প্রত্যয় আছে। ইহ পূজিত সুরাসুরৈহি, কে? সুরাসুরৈহি, সুর অসুর, দেবতা আর অসুরদের দ্বারা যে পূজিত, ঠিক আছে। এই বাক্যে
পূজিত এই প্রয়োগ আছে, তাহলে সুরাসুরৈহি এখানে অনুক্ত কর্তা, সেখানে তৃতীয়া হয়ে গেছে, ষষ্ঠী হওয়ার কথা, কেন ষষ্ঠী হয়নি? এরকমই ত্বয়া জ্ঞাত ঘটঃ, জ্ঞানার্থক ধাতু জ্ঞাতা, সেখান থেকে ত প্রত্যয় হয়েছে জ্ঞাতঃ, তৎযোগ্য এখানে ষষ্ঠী প্রাপ্ত হতো, ষষ্ঠী হওয়ার কথা কিন্তু হয়নি, তৃতীয় হয়েছে। তাহলে পূজিত ইয়া সুরাসুরৈহি ত্বয়া জ্ঞাত ঘটঃ, এই সকল জায়গাতে কি বুঝতে হবে? ইত্যত্র তু ভূতে ত প্রত্যয় বুদ্ধ, এখানে বর্তমান অর্থে ত প্রত্যয় নেই, ভূতকালে আছে, বুঝতে হবে। ঠিক আছে, তস্য চ বর্তমানে। বোঝা গেল কি এই লাইনগুলো? হ্যাঁ স্যার। সকলে বুঝতে পেরেছেন কি? এখানে মত হয়, এখানেও কিন্তু এখানেও ভাবে নয়, ভাবে বললাম আমি, এখানেও কর্মণিতেই আছে, সব জায়গাতেই কর্মণিতেই আছে। ঠিক আছে, 3 জায়গাতেই কর্মণিতে প্রত্যয় আছে, তার জন্য কর্তা অনুক্ত আছে, অনুক্ত কর্তাতে ষষ্ঠী হয়েছে। নিয়মটা হচ্ছিল যে নিয়মটা বলছিলাম, সবিষয়ক ধাতু সমভিব্যাহারে, বোঝা যাবে না এখন? কর্মণি বিহিতস্য প্রত্যয়স্য বিষয়ত্বম অর্থঃ। সেটা বাংলা একটু বলে দিন না হ্যাঁ। নিয়মটা। সবিষয়ক ধাতু, যে সকল ধাতু সবিষয়ক, যেমন জ্ঞানার্থক ধাতু সবিষয়ক হয়, তাই না? যদি বলি আমি কিছু জানি, তাহলে কি প্রশ্ন আসে? আমার জ্ঞান আছে, তাহলে কিরকম এখানে জিজ্ঞাসা আসবে? কোন বিষয়ক জ্ঞান আছে, আসবে কিনা? আমার ইচ্ছা আছে, কোন বিষয়ক ইচ্ছা আছে? তো ইচ্ছা, জ্ঞান, সুখ, হ্যাঁ, এগুলো হচ্ছে সবিষয়ক শব্দ। তো সবিষয়ক যে সকল এরকম ধাতু, মানে জ্ঞানার্থক ধাতু, ইচ্ছার্থক ধাতু, সেই সবিষয়ক ধাতু সমভিব্যাহার মানে হচ্ছে তারপরে যদি কর্মণি অর্থে কোনো প্রত্যয় বিধান করা হয়, তাহলে সেই কর্মণি যে প্রত্যয় বিহিত হয়েছে, সেই প্রত্যয়ের অর্থ বস্তুত কি হওয়া উচিত? কর্ম হওয়া উচিত, কিন্তু কর্ম না হয়ে বিষয়ই হবে। সেই প্রত্যয়ের অর্থ কি হবে? বিষয়। ঠিক আছে, এই জন্য মত হয় এটা হচ্ছে সবিষয়ক ধাতু, সেখানে কর্মণি যে প্রত্যয় বিহিত হয়েছে তার অর্থ কি হবে? বিষয়। তাহলে মন ধাতুর অর্থ হচ্ছে ইচ্ছা, আর ত প্রত্যয়ের অর্থ হচ্ছে বিষয়। তার জন্য সূত্রের কি অর্থ আসছে? ইচ্ছা বিষয়। মত এই শব্দের অর্থ কি হলো? ইচ্ছা বিষয়। রাজ্ঞাম, এখানে তার অর্থ হচ্ছে রাজা, আর ষষ্ঠী যে প্রত্যয় আছে তার অর্থ হচ্ছে কর্তা, তাই তো? তো রাজ কর্তৃক ইচ্ছা বিষয়, বর্তমানে ইচ্ছা বিষয়, বর্তমান কালে ত প্রত্যয় আছে, এই জন্য বর্তমানে ইচ্ছা বিষয়, এরকম সব এই রাজ্ঞাম মত এই বাক্য থেকে অর্থ আসছে। ঠিক তেমনি বুদ্ধ হয়, এখানেও বুদ্ধ মানে বুদ্ধি বিষয়, জ্ঞান বিষয়, বর্তমান কালিক জ্ঞান বিষয়। রাজ্ঞার রাজা, তাহলে রাজ কর্তৃক বর্তমান জ্ঞান বিষয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। পূজিত এটা কিন্তু সবিষয়ক নয়, তার জন্য তার উত্তর যে ত প্রত্যয় হয়েছে তার অর্থ কর্ম, পূজার আশ্রয়। এই জন্য রাজ কর্তৃক বর্তমান পূজাশ্রয়, যে রাজ্ঞাম পূজিত ব্রাহ্মণ। তস্য চ বর্তমানে। এরপরে আমরা বলছিলাম এখানে উদাহরণ রাজ্ঞা মতঃ বুদ্ধ পূজিত বা করা আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের যে সূত্রটা আমরা বলছিলাম, ন লোকাব্যয় নিষ্ঠা খলর্থ নাম। অতক্ষণ আমরা ষষ্ঠী বিধায়ক সূত্র পড়ছিলাম, এই সূত্রটা হচ্ছে ষষ্ঠী নিষেধ সূত্র। যে সকল অতক্ষণ যে সকল সূত্রগুলো পড়লাম আমরা, হ্যাঁ,
ক্লাস আছে তো? তো এই সূত্রের দ্বারা সেই সমস্ত জায়গাতে ষষ্ঠীর কোথায় কোথায় নিষেধ হবে সেটা বলা হচ্ছে। সূত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি পদ আছে, ন যেটি একটা অব্যয়, আর লোকা ব্যয় নিষ্ঠা খলার্থ ত্রিনাম ষষ্ঠী বহুবচনান্ত। ষষ্ঠী শেষে এখান থেকে ষষ্ঠী অনুবৃত্তি হয়ে আসছে। এতে সব মানে লোকা ব্যয় নিষ্ঠা খলার্থ ত্রিনাম যোগে ষষ্ঠী বিভক্তি না ভবতি। এই সমস্ত সব যোগে ষষ্ঠী বিভক্তি হয়নি। এখন এখানে লোকাব্যয় থেকে শুরু করে তৃণ পর্যন্ত কি কি বিষয় এখানে আছে সেটা আমরা দেখব। তো লোকাব্যয় এখানে প্রথমে আছে হচ্ছে ল, ঠিক আছে, তারপরে উ, তারপরে উক। হ্যাঁ, প্রথমে উ উশ্চ উকশ্চৈতি উকৌ ল উকৌ লশ্চ উকৌ চ অব্যয়ঞ্চ নিষ্ঠা চ খল চ ত্রিঞ্চ ইতি এখানে সমাসটা। লশ্চ উকৌ চ দীর্ঘ বা উকঞ্চ অব্যয়ঞ্চ নিষ্ঠা চ খলর্থশ্চ ত্রিঞ্চ, ঠিক আছে। इति लोकाव्यय निष्ठा खलर्थ त्रिणः तेषां लोकाव्यय निष्ठा खलर्थ त्रिणाम माने ल लस्य उप्रत्ययस्य उक प्रत्ययस्य अव्ययस्य निष्ठा प्रत्ययस्य प्रत्ययान्तस्य खलर्थ प्रत्ययान्तस्य त्रिण प्रत्ययान्तस्य च योगे षष्ठी विभक्ति न भवति। যেখানে যেখানে ষষ্ঠী প্রাপ্ত ছিল এই সকল সমস্ত যুগে সেখানে ষষ্ঠী হবে না, ঠিক আছে। যেমন উদাহরণ বলা হচ্ছে এক একটা, ল মানে লাদেশ যোগে, ল বলতে এখানে লাদেশ মানে লয়ের স্থানে যাদের আদেশ হয়, লয়ের স্থানে যাদের আদেশ হয়, লোকারের স্থানে আদেশ হয়। লোকারের স্থানে কার কার আদেশ হয়? তাহলে লোকারের মানে লর্ড লোকার, লং, এই সমস্ত গুলোকে কি বলে? লোকার বলা হয়, ঠিক আছে। ল মাত্র অবশিষ্ট থাকে, লট, লুট, রেট, হ্যাঁ, লোট, লং ইত্যাদি, মানে সে 10টা লোকার। হ্যাঁ 10টা লোকার, সেখানে ল মাত্র অবশিষ্ট থাকে। এই জন্য এই সবগুলোকে ল বলা হয়, আদেশ বলা হয়, ল বলা হয়, লোকার বলা হয়। আর তার স্থানে যার আদেশ হয় তাদেরকে লাদেশ বলা হয়। যেমন তিং প্রত্যয়, অষ্টাদশ তিং প্রত্যয়, সত্তির প্রত্যয়, সানজ প্রত্যয়, এগুলো কি হয়? লোকারের স্থানে হয়, তাই তো। এগুলোকে সব বলা হবে লাদেশ। এই লাদেশ যোগে ষষ্ঠী বিভক্তি হয় না, ঠিক আছে। যেমন অহম করোমি ইত্যাদি স্থলে, ঠিক আছে। অহম গ্রামম গচ্ছামি, ঠিক আছে, গ্রামম গচ্ছামি এখানে, ওখানে তো প্রাপ্ত ছিল না, অনুক্ত কর্তৃকর্ম কৃত নয় যেহেতু ওখানে প্রাপ্ত ছিল না, কিন্তু সত্রী সানসের ক্ষেত্রে প্রাপ্ত ছিল, ঠিক আছে। কারণ সত্রী সানস প্রত্যয় হচ্ছে কৃত প্রত্যয়, আর সেই কৃত প্রত্যয় যোগে অনুক্ত কর্তাতে অথবা অনুক্ত কর্মতে ষষ্ঠী প্রাপ্ত ছিল। যেমন কুর্বান কুর্বানো বা সৃষ্টিম হরিহি, হরিহি সৃষ্টিম করোতি, ঠিক আছে, হরিহি সৃষ্টিম কুরুতে। এখানে সত্রী প্রত্যয় লকারের স্থানে সত্রী প্রত্যয় আর সানস প্রত্যয় হয়েছে যথাক্রমে, সেখানে কর্তা অর্থে সানস প্রত্যয় আর সত্রী প্রত্যয় হয়েছে। তাহলে কর্ম হচ্ছে অনুক্ত, সেই অনুক্ত কর্মতে কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রের দ্বারা ষষ্ঠী প্রাপ্ত ছিল, ঠিক আছে। সেই ষষ্ঠীর এই সূত্রের দ্বারা নিষেধ হলো। দিয়ে কর্মতে যেমন দ্বিতীয় বিভক্তি হয় সেরকম দ্বিতীয় বিভক্তি হয়েছে কুর্বান কুর্বানো বা সৃষ্টিম হরিহি। বোঝা গেল? হ্যাঁ স্যার। এরকমই হচ্ছে উ প্রত্যয়, উ একটা প্রত্যয় আছে, সোনা শামস ভিক্ষ উ একটা সূত্র আছে। এগুলো কি দেখাবো সূত্রগুলো?
স্যার ওই উটা আর উকটা দেখিয়ে দিন। হুম, ওই যে প্রত্যয়ান্ত যোগে আর প্রত্যয়ান্ত যোগে। এই একটা সূত্র আছে, সোনা সংস ভিক্ষ উহু। ঠিক আছে, এই সূত্রের দ্বারা কর্তরি অর্থে উ প্রত্যয়ের বিধান হয়। ঠিক আছে, সেই উ প্রত্যয়ান্ত শব্দ যোগেও ষষ্ঠী হবে না। যেমন এই শব্দ উ প্রত্যয়ান্ত শব্দ যোগে কি শব্দ নিষ্পন্ন হচ্ছে? চিকির সুহু, জিহির সুহু, আসম সুহু, ভিক্ষুহু ইত্যাদি শব্দগুলো উ প্রত্যয়ান্ত যোগে নিষ্পন্ন হচ্ছে। ঠিক আছে, যেখানে সন্নন্ত থেকে উ প্রত্যয় হয়, সন্নন্ত যে রূপ হয় জিগমিষামি, জিগমিষতি ইত্যাদি, চিকিৎসতি, চিখাদিশতি, এই সমস্ত থেকে উ প্রত্যয় হয়, দিয়ে চিকিৎসুহু, জিগমিষুহু, চিখাদিশুহু এরকম সব শব্দ নিষ্পন্ন হয়। ঠিক আছে, তো এই সমস্ত শব্দ এই প্রত্যয়টা কর্তরি অর্থে বিহিত হয়। ঠিক আছে, তাহলে কর্ম অনুক্ত হয়, কর্ম অনুক্ত হওয়ার জন্য অনুক্ত কর্মতে ষষ্ঠী প্রাপ্ত ছিল, তো বলা হচ্ছে কি উ প্রত্যয়ান্ত শব্দ যোগে যা ষষ্ঠী প্রাপ্ত ছিল সেই ষষ্ঠী হবে না, তখন ষষ্ঠী হচ্ছে না। যেমন গ্রামম জিগমিষুহু, কারিয়ম চিকিরসুহু। গ্রামম জিগমিষুহু, এখানে গ্রাম হচ্ছে কর্ম, অনুক্ত কর্ম, আর জিগমিষুহু এখানে গম ধাতুর উত্তর, সন প্রত্যয়, তারপরে উ প্রত্যয় করা হয়েছে, উ প্রত্যয় কর্তরি অর্থে হয়েছে, তার জন্য কর্ম গ্রাম অনুক্ত, আর উ এটা কৃত প্রত্যয়, তার জন্য জিগমিষুহু এটা হচ্ছে কৃদন্ত, তৎযোগে অনুক্ত কর্তাতে কর্মতে ষষ্ঠী প্রাপ্ত ছিল, সেই ষষ্ঠী হবে না। গ্রামম জিগমিষুহু এরকম গ্রামম এখানে দ্বিতীয় হবে। গ্রামম হ্যাঁ স্যার। জিগমিষুহু। ঠিক আছে, আরেকটা প্রত্যয় হচ্ছে উক, উকাই প্রত্যয় একটা আছে, এই যে লসপত পদ স্থা ভূ বৃষ হন কম গম শ্রীভ্য উকাই, একটা সূত্র আছে। लशपत पदस्था भूवृषहन कमगमश्रुभ्य उकञ्। শোনা গেল কি? হ্যাঁ স্যার, শোনা গেল। হ্যাঁ, তো এই হচ্ছে সূত্র, লসপত পদস্থা ভূ বৃষ হন কম গম শ্রীভ্য উকাই। এই সূত্রের দ্বারা উকাই প্রত্যয় বিহিত হয়, সেই উকাই প্রত্যয়ও হচ্ছে কর্তরি অর্থে হয়। এই উকাই প্রত্যয়ান্ত শব্দ যোগেও কি হবে? যে অনুক্ত কর্মতে ষষ্ঠী প্রাপ্ত ছিল সেই ষষ্ঠী হবে না। ঠিক আছে, যেমন হন ধাতু থেকে, এখানে হন আছে তো, হন ধাতু থেকে হ্যাঁ উকাই প্রত্যয় করলে ঘাতুক এই রূপটা হয়, ঘাতুকহ। ঠিক আছে, ঘাতুকহ। হ্যাঁ, যেমন আছে কি এখানে আঘাতুকম, এই যে ঘাতুকহ, এই যে রূপটা হচ্ছে। ঠিক আছে, ঘাতুকহ। তো কি উদাহরণ আছে? উক প্রত্যয়ান্ত যোগও ষষ্ঠী হবে না, যেমন হচ্ছে উদাহরণ আছে কি দৈত্যান ঘাতুকহ, হরিহি দৈত্যান ঘাতুকহ। তো এখানেও হচ্ছে দৈত্যানাম ঘাতুকহ এরকম হওয়ার কথা, কিন্তু এখানেও হচ্ছে না, অনুক্ত কর্মতে ষষ্ঠী হয়নি, দৈত্যান ঘাতুকহ এরকমই হবে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ স্যার। কম ধাতুর ক্ষেত্রে শুধুমাত্র নিষেধ, কমেরও নিষেধ হয় একটা বার্তিক আছে, তার জন্য কামুকহ এই শব্দটা যুগে কিন্তু ষষ্ঠী হবে। ঠিক আছে, একটা বিশেষ আছে শুধুমাত্র উক প্রত্যয়ান্ত একটা শব্দ ছেড়ে দিয়ে, কামুক এই শব্দটা ছেড়ে দিয়ে বাকি সমস্ত যুগে নিষেধ হবে। কামুক শব্দ যুগে কিন্তু যেমন ষষ্ঠী হতো সেরকম হবে, যেমন লক্ষ্মীয়াহ কামুকহ হরিহি। ঠিক আছে,
এই হচ্ছে লসপদ পদ স্থা ভূ বৃষ হন গম শ্রীভ্য উকাই, হন গম গম শ্রীভ্য উকাই। তো উক প্রত্যয়ান্ত শব্দ যোগে ষষ্ঠী হয় না, তাহলে ল উক, ল উ উক, তারপরে কি আছে নিষ্ঠা, ন লোকা ব্যয়, অব্যয়, অব্যয়, ঠিক আছে। অব্যয়। হ্যাঁ, অব্যয় বলতে এখানে অব্যয় বলতে সমস্ত অব্যয়কে ধরা যাবে না, ঠিক আছে। অব্যয় বলতে সমস্ত অব্যয়কে ধরা যাবে না, শুধুমাত্র কৃদন্ত যে অব্যয়, কৃদন্ত যে অব্যয়, ঠিক আছে। অব্যয় দুই ধরনের হয়, একটা হচ্ছে অব্যয় সোরাদিগণে পঠিত যে সকল অব্যয়, আর একটা হচ্ছে অব্যয় সংজ্ঞা হয়, যেমন কৃত্বা এটা একটা অব্যয়, তো গন্তুম এটা একটা অব্যয়, হ্যাঁ, মান্ত অব্যয়, কৃন্মে যন্তঃ সূত্র আছে, কৃদিয়ঃ মান্তঃ এজন্তশ্চ তদ অব্যয় সংজ্ঞম ভবতি। তাহলে সেই সমস্ত অব্যয় মানে কৃত অব্যয় যেগুলো আর কি, সেই কৃত অব্যয় যোগেও ষষ্ঠীর নিষেধ হবে। যেমন জগৎ সৃষ্টুয়া, জগৎ সৃষ্টুয়া, জগৎ এখানে কর্ম, সৃষ্টুয়া এখানে ভাবে অর্থে তপ্রত্যয় হয়েছে, তাহলে অনুক্ত কর্মতে ষষ্ঠী প্রাপ্ত হওয়ার কথা, কিন্তু ষষ্ঠী হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে জগৎ সৃষ্টুয়া সুখম কর্তুম, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে ন লৌক ন ল উ উক অব্যয় নিষ্ঠা, নিষ্ঠা মানে নিষ্ঠা প্রত্যয়, তক্তবতু প্রত্যয়ের নাম হচ্ছে নিষ্ঠা, সেই নিষ্ঠা প্রত্যয়ান্ত যোগেও যেখানে ষষ্ঠী প্রাপ্ত ছিল সেই ষষ্ঠী হবে না। যেমন বিষ্ণুনা হতা দৈত্যাহ, এখানে উদাহরণ বলা হচ্ছে, বিষ্ণুনা হতাহা দৈত্যাহ, হতা এখানে কর্মণী অর্থে একটা প্রত্যয় করা হয়েছে, তাহলে কর্তা হচ্ছে অনুক্ত, সেই অনুক্ত কর্তাতে কৃদন্ত যোগে কর্তৃকর্মণ কৃতি এই সূত্রের দ্বারা ষষ্ঠী প্রাপ্ত ছিল, তার নিষেধ করা হচ্ছে বিষ্ণুনা হতা দৈত্যাহ। বিষ্ণু এখানে অনুক্ত কর্তাতে তৃতীয়া হয়ে গেছে, বিষ্ণুনা হতাহা দৈত্যাহ। ঠিক তেমনি তবতু প্রত্যয় দৈত্যান হতবান বিষ্ণু, এখানে কর্তরী অর্থে তবতু প্রত্যয় হয়েছে, কর্ম অনুক্ত, অনুক্ত কর্মতে কর্তৃকর্মণ কৃতি এর দ্বারা ষষ্ঠী প্রাপ্ত ছিল, তার নিষেধ করা হচ্ছে দৈত্যান হতবান বিষ্ণু, ঠিক আছে। খলর্থঃ, খল প্রত্যয়, খলর্থক প্রত্যয়ান্ত যোগেও এই ষষ্ঠীর নিষেধ হবে, ঠিক আছে। যেমন ঈষৎ করহ প্রপঞ্চ হরিণা, ঈষদস্যু সুকৃচ্ছা কৃচ্ছার্থেষু খল একটা সূত্র আছে, ঠিক আছে। ঈষদ দুঃসু কৃচ্ছা কৃচ্ছার্থেষু খল, এখানে এই সমস্ত অর্থে খল প্রত্যয় বিহিত হয়। আরো অনেক প্রত্যয় আছে খল, যেগুলো হচ্ছে খলর্থক প্রত্যয়, সেই প্রত্যয়ান্ত যুগেও কি হয়, ষষ্ঠী নিষেধ হয়। কোন কোন অর্থে বিহিত হয়, তো করণা অধিকরণ বলছে, এটা আমরা দেখবো না এখানে। করণ অর্থে, অধিকরণ অর্থে, করণ অধিকরণ রীতি নিবৃত্তম, আচ্ছা। ভাবে আর কর্ম অর্থেই এই খল প্রত্যয়ের বিহিত হয়। কোন কোন অর্থে, ঈষদ অর্থে, ঈষদ অর্থে, ঠিক আছে। ঈষদ দুস সু এই সমস্ত উপপদে থাকলে, ঈষদ শব্দ যদি উপপদে থাকে আর দূর শব্দ যদি উপপদে থাকে অথবা সু শব্দ যদি উপপদে থাকে, তাহলে কৃচ্ছ অকৃচ্ছ অর্থে খল প্রত্যয় হয় ধাতু থেকে, ভাবে অথবা কর্মণী অর্থে, ঠিক আছে। যেমন হচ্ছে কৃচ্ছ অর্থে দুষ্করাহ কটো ভবতা, এখানে দূর উপসর্গ আছে, তার উত্তর কৃ ধাতু, কৃচ্ছ অর্থে খল প্রত্যয় করলে দুষ্করাহ এই রূপটা হচ্ছে, ঠিক আছে। অকৃচ্ছে ঈষৎ করহ, তো এখানে কটাহ কর্মণীতে হয়েছে, কর্তা অনুক্ত আছে, অনুক্ত কর্তাতে ষষ্ঠী প্রাপ্ত ছিল, সেটা হচ্ছে না, তৃতীয়ায় হয়েছে, নিষেধ করা হলো। দুষ্করাহ কাটো ভবতা, অকৃচ্ছে ঈষৎ করহ সুকরহ, এরকমই সুকরহ, ঠিক আছে, বিশেষ কিছু নেই।
কৃচ্ছম মানে হচ্ছে দুঃখম, ঠিক আছে। কৃচ্ছম মানে হচ্ছে দুঃখম, অকৃচ্ছম মানে হচ্ছে সুখম, মানে সুখে দুঃখ অথবা সুখার্থে। কৃচ্ছার্থে এসু মানে দুঃখে অর্থে অথবা সুখে অর্থে গম্যমান হলে ঈষৎ যদি পূর্বে থাকে, দূর যদি পূর্বে থাকে, আর সু যদি পূর্বে থাকে, তাহলে ধাতু থেকে ফল প্রত্যয় হয় ভাবে অথবা কর্মণি অর্থে। যেমন উদাহরণ বলা হলো ঈষৎকরঃ, দুষ্করঃ, সুকরঃ ইত্যাদি স্থলে। এরকমই আরো উদাহরণ আছে, ঈষৎ ভোজঃ, দুর্ভোজঃ, সুভোজঃ। এখানে আরো উদাহরণ আছে, ঈশান নিয়মঃ, দুষ্প্রময়ঃ, সুবিলয়ঃ, নিয়মঃ ময়ঃ লয়ঃ। আর এই ধরনেরও আরো অনেক প্রত্যয় আছে, ঠিক আছে। এই ধরনেরও আরো অনেক প্রত্যয় আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে খলর্থ প্রত্যয়, সেই তদর্থ প্রত্যয় যোগেও কি হবে, ষষ্ঠী বিভক্তি নিষেধ হবে হবে। না। হ্যাঁ, ষষ্ঠী বিভক্তির নিষেধ হবে, মানে ষষ্ঠী হবে না। নলোকা ব্যয় নিষ্ঠা খলর্থ ত্রিন, ঠিক আছে। আর কি আছে, ত্রিন। ত্রিন বলতে এখানে ত্রিন হচ্ছে, এখানে শুধু ত্রিন বলে কোনো প্রত্যয় নয়, ত্রিন একটা হচ্ছে প্রত্যাহার, ঠিক আছে। ত্রিন হচ্ছে একটা প্রত্যাহার। কি কোথা থেকে কত দূর পর্যন্ত, তাহলে বলছে লটর সত্রী সানাচ, এখানে যে ত্রি শব্দ আছে সেই ত্রি থেকে শুরু করে আত্রিণহ একটা সূত্র আছে, ঠিক আছে। লটর সত্রী সানাচা বা প্রথমা অষ্টাধ্যায়ীতে দেখতে হবে, লটর সত্রী সানাচা বা প্রথমা সমানাধিকরণে একটা সূত্র আছে, তারপরে একটা সূত্র আছে আত্রিন, ঠিক আছে। এই যে ত্রিন সূত্র আছে, এই ত্রিন প্রত্যয়ের যে ন আছে সেই ন পর্যন্ত নিয়ে সত্রী থেকে ত্রিন পর্যন্ত, সত্রী প্রত্যয় এই সংখ্যাটা দেখতে হবে, তৃতীয় অধ্যায় দ্বিতীয় পাদ 135 নম্বর, ঠিক আছে। অত দূর পর্যন্ত কোথা থেকে, তাহলে লটার সত্রী সানচ 3 2 124 থেকে, ঠিক আছে। 3 2 124 থেকে 3 2 135 পর্যন্ত, 24 থেকে 35 কটা হচ্ছে, 11টা সূত্র, তাই তো। ওই 11টা সূত্রে দ্বারা যে সকল প্রত্যয়গুলো বিহিত হয়েছে সেই সমস্ত প্রত্যয়কেই ত্রিন বলে বুঝবো। সেই ত্রিনন্ত যোগেও যে ষষ্ঠী প্রাপ্ত ছিল সেই ষষ্ঠী হবে না, ঠিক আছে। উদাহরণ দেখব, উদাহরণ কি আছে, যেমন তেন শানন চানস ত্রিনাম অভিপ্রতিষেধ, ঠিক আছে। শানন প্রত্যয় একটা প্রত্যয় আছে, চানস একটা প্রত্যয় আছে, সত্রী প্রত্যয় আছে, ত্রিন প্রত্যয় আছে, সেই সমস্ত সব প্রত্যয়ান্ত যোগেও নিষেধ হবে, যেমন সোমম পবমানঃ, ঠিক আছে। ইত্যাদি শব্দ যোগ, কর্তা কটান ইত্যাদি শব্দ যোগেও কি হবে, কটাস্য কর্তা, এই সমস্ত শব্দ যোগেও কিন্তু ষষ্ঠীর নিষেধ হচ্ছে, নিষেধ হবে। যেমন 274 এখানে বিশেষ কিছু বার্তিক আছে, এখানে 274 এখানে বলা আছে ত্রিনীতি প্রত্যাহার সত্রী সানাচৌ ইতি ত্রিশব্দ আরভ্য আত্রিণঃ নকারাৎ স্নানন সোমম পবমানঃ চানস আত্মানম মণ্ডয়মানঃ
क्षत्रि वेदम अधीयान त्रीन कर्ता लोकान ইত্যাদি স্থলেও ষষ্ঠী নিষেধ হচ্ছে। ঠিক আছে, দ্বিষ ধাতু থেকে কিন্তু সত্যি প্রত্যয় করলে যে ষষ্ঠী নিষেধ ছিল সেই নিষেধটা বিকল্পে হবে, এই জন্য একটা বার্তিক করেছে দ্বিষহ শত্রুবা মুরাস্য মুরম্বা দ্বিষণ। ঠিক আছে, এখানে দ্বিষণ দ্বিষ ধাতু তার থেকে সত্যি প্রত্যয় করলে দ্বিষণ এই রূপটা হয়, দ্বেষ্টি থেকে দ্বিষণ। ঠিক আছে, এখানে কিন্তু দ্বিষণ শব্দ যোগে মানে দ্বিষ থেকে সত্যি প্রত্যয় করলে যে নিষেধ ছিল সেই নিষেধ বিকল্পে হবে, তাহলে যে এক পক্ষে নিষেধ হবে তখন কর্মটা দ্বিতীয়া, যেখানে নিষেধ হচ্ছে না সেখানে ষষ্ঠী মুরাস্য দূষণ হরিহি। মুরু নামক একজন দৈত্য ছিল, তার হচ্ছে অন্তা। সর্বয়ম কারক ষষ্ঠ্যাঃ প্রতিষেধঃ শেষে ষষ্ঠী তু স্যাদেব। এই যে সমস্ত ষষ্ঠী নিষেধ করেছে এই সূত্রের দ্বারা, সেই সমস্ত ষষ্ঠীটাই যেখানে কারকে ষষ্ঠী প্রাপ্ত ছিল, কারকে অর্থাৎ কর্তরিতে কোথাও কর্মণিতে ষষ্ঠী প্রাপ্ত ছিল, সেই ষষ্ঠীরই নিষেধ করবে। যদি কোথাও শেষে ষষ্ঠী মানে শেষত্ব বিবক্ষাতে যদি কোথাও ষষ্ঠী হয়, যেমন আমরা বললাম, আমরা আগে দেখেছিলাম মাতুহু স্মরতি, এখানে কি হয়েছে শেষত্ব বিবক্ষাতে ষষ্ঠী শেষে এই সূত্রের দ্বারা ষষ্ঠী প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, একটা ষষ্ঠী কি সমস্ত জায়গাতেই ষষ্ঠী শেষে এই সূত্রের দ্বারা সমস্ত জায়গাতেই ষষ্ঠী প্রাপ্ত আছে। ঠিক আছে, আর একটা হচ্ছে বিশেষ বিশেষ কোন সূত্রের দ্বারা ষষ্ঠী বিধান করা হয়েছে, যেমন কর্তৃকর্মণঃ কৃতি। তো এই সূত্রটা বিশেষ করে কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রের দ্বারা যেখানে ষষ্ঠী প্রাপ্ত ছিল সেই ষষ্ঠীরই নিষেধ করবে। যদি আমি ষষ্ঠী শেষে ষষ্ঠী সূত্রের দ্বারা ষষ্ঠী করি তাহলে কিন্তু সেই ষষ্ঠী নিষেধ করবে না। যেমন এখানে ব্রাহ্মণস্য পূর্বন, ব্রাহ্মণস্য পূর্বন, এখানে পূর্বন সত্যি প্রত্যয়ান্ত লাদেশ, তাহলে ষষ্ঠী নিষেধ হওয়ার কথা কিন্তু ষষ্ঠী হয়ে গেছে। কি করে হয়েছে? তো এখানে ষষ্ঠী কর্তৃকর্মণঃ কৃতি এর দ্বারা হয়নি, এখানে শেষে ষষ্ঠী হয়েছে। নরকস্য জিষ্ণুঃ উ প্রত্যয়ান্ত। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই অষ্টাধ্যায়ী.com অ্যাপ থেকে পড়া যেতে পারে, এরকম সব এখানে ব্যাখ্যা। হ্যাঁ স্যার, এটা খুব সহজ লাগছে এখানে পড়তে, এরকম তো পড়িনি কোনোদিন। এই হচ্ছে ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণে। মোটামুটি আমাদের আরো কিছু একটা সূত্র আছে হয়তো, দেখছি না আর দরকার নেই, না একটা দরকার আছে, আর একটা সূত্র দরকার আছে, তাহলেই হয়ে যাবে, বিশেষ করে যেটা আমাদের প্রয়োগে আসে। তো এই হচ্ছে ষষ্ঠী নিষেধ সূত্র, এই সূত্রের দ্বারা এখানে ষষ্ঠী নিষেধ করা হচ্ছে। এরপরে এই ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণে আরো কিছু সূত্র আছে। ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণ দ্বিতীয়া, এই দুটো প্রকরণই হচ্ছে সবচেয়ে বড়। এখানে আরো অনেক সূত্র আছে কিন্তু সেগুলো আমাদের অতটাও কাজে লাগবে না বলে আর বলিনি। একটা সূত্র আছে কৃত্যানাম কর্তরিবা। কৃত্যানাম কর্তরিবা, কৃত্যানাম এখানে ষষ্ঠী বহুবচনান্ত কর্তরি সপ্তম্যন্ত বা এটা হচ্ছে অব্যয়। ষষ্ঠী শেষে এখান থেকে ষষ্ঠী অনুবৃত্তি হয়ে আসছে, অনভিহিতে অধিকার আসছে। ঠিক আছে, এখানেও কৃত প্রত্যয়ের মধ্যেই কৃত্য প্রত্যয় বলে একটা বিশেষ ভাগ আছে। কৃত্য প্রত্যয় কোন কোনগুলো কৃত্য প্রত্যয় বলি আমরা? স্যার কৃত, অনিয়, এইগুলোকে হ্যাঁ, তব্য তব্য অনিয়র ইয়ত হৃণয়ত ক্যপ, তাই তো? হ্যাঁ, এগুলো হচ্ছে কৃত্য প্রত্যয়। তাহলে কৃত্য প্রত্যয় হচ্ছে কৃত প্রত্যয়েই, কৃত প্রত্যয়েরই বিশেষ একটা নাম হচ্ছে কৃত্য। ঠিক আছে, তো কৃত প্রত্যয় যোগে অর্থাৎ কৃত্য প্রত্যয় যোগেও তো সব জায়গাতেই কর্তৃ কর্মতে অনুক্ত কর্তাতে অনুক্ত কর্মতে ষষ্ঠী প্রাপ্ত ছিল। ঠিক আছে, ছিল কিনা? তো সেখানে বলা হচ্ছে যে কৃত্যানাম মানে কৃত্য সংজ্ঞক প্রত্যয়ানাম যোগে কর্তরি বা ষষ্ঠী ভবতি। যে নিত্য ষষ্ঠী প্রাপ্ত ছিল কর্তরিতে কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রের দ্বারা, কিন্তু কৃত্য প্রত্যয় যোগে বিকল্পে ষষ্ঠী হবে, মানে এক পক্ষে তৃতীয়াও হবে।
যেমন এখানে কি বলা আছে, ষষ্ঠী বাস্যাত ময়া মম বা সেব্য হরিহি। সেব্য এখানে সেব ধাতু থেকে ইয়ৎ প্রত্যয় করা হয়েছে, সেব্য এই রূপটা হয়েছে। কর্মণীতে এখানে ইয়ৎ প্রত্যয় আছে, তাহলে কর্ম হচ্ছে হরি, সে হচ্ছে উক্ত হয়েছে, প্রথমা হয়েছে সেব্য হরিহি। অহম এটা হচ্ছে কর্তা, ঠিক আছে, সেই কর্তাতে এখানে কর্তৃকর্মণঃ কৃতি অনুক্ত কর্তা আর কৃত প্রত্যয় যোগ আছে, এই জন্য কর্তৃকর্মণঃ কৃতি এর দ্বারা নিত্য ষষ্ঠী প্রাপ্ত ছিল। কিন্তু এখানে যে কৃত প্রত্যয়টা আছে সেটা শুধুমাত্র সামান্য কৃত নয়, কৃত্য কৃত, তার জন্য কৃত্য প্রত্যয় যোগে অনুক্ত কর্তাতে বিকল্পে ষষ্ঠী হবে, এই জন্য ষষ্ঠীও হয়েছে, তৃতীয়াও হয়েছে। তাহলে মম ময়া বা সেব্য হরিহি, আমরা শুধু ময়া এরকমই জানতাম, এখন মম এটাও বললে ঠিক, ময়া মম বা সেব্য হরিহি। মম সেব্যটা বললেও ঠিক, বলছি মম সেব্যটা বললেও ঠিক হবে, তাই তো? হ্যাঁ, যে কোনো একটা বলা যেতে পারে, ময়া সেব্য হরিহি, মম সেব্য হরিহি। লো একটা গান আছে না, লোকহিতম মম করণীয়ম, তাই তো? লোকহিতম মম করণীয়ম বলবি, ময়া করণীয়ম বলি কি না, মম বলি। মম কি করে হলো, তো এই সূত্রের দ্বারা কৃত্যানাম কর্তরিবা। আচ্ছা, বাকি উদাহরণের ক্ষেত্রে কিন্তু কি আছে, গ্রামম গ্রামম সঞ্চরণীয়ম, এখানে কিন্তু সব জায়গাতে তয়া আছে, হ্যাঁ, ওই জায়গাতে তৃতীয় আছে, তাহলে তৃতীয়ও হচ্ছে, ষষ্ঠীও হচ্ছে, ওই গানটাই হচ্ছে ওই এই সূত্রের উদাহরণ। ষষ্ঠী বাস্যাত ময়া মম বা সেব্য হরিহি। এই হচ্ছে ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণে আমাদের যা ছিল মোটামুটি হয়ে গেছে। এরপরে আমাদের এই প্রথমাও হয়ে গেছিল, দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী সপ্তমী শুধুমাত্র বাকি আছে। সপ্তমীতে আজ আর একটা ক্লাস লাগবে, তাহলে সপ্তমী শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কৃত্যানম কর্তরিবা। এখন আমাদের সপ্তমী বিভক্তি অর্থ প্রকরণ শুরু হবে। সপ্তমী বিভক্তি অর্থ প্রকরণের প্রথম সূত্র হচ্ছে, সপ্তমী বিভক্তি যেহেতু অধিকরণ কারকে হয়, এই জন্য আগে অধিকরণ কারক সংজ্ঞা বিধায়ক সূত্র, কারক সংজ্ঞা সূত্র ভট্টজি দীক্ষিত উপস্থাপন করেছেন। আধার অধিকরণম, আধারः অধিকরণম, আধারः অধিকরণম, এখানে আধারः আমরা দেখতে পাচ্ছি প্রথমান্ত আছে, অধিকরণম এটাও প্রথমান্ত আছে। এই সূত্রে কারকে এর অধিকার আসছে, কারক মানে হচ্ছে ক্রিয়ার জনক, ঠিক আছে, এই জন্য কারক মানে হচ্ছে ক্রিয়ার জনক। এখন আধার বলা হয়েছে, ঠিক আছে, আধার তাহলে কার আধার, তো বলা হচ্ছে যেহেতু কারক মানে ক্রিয়ার জনক, অতএব ক্রিয়ার যেটা আধার তার অধিকরণ সংজ্ঞা হবে, ঠিক আছে, ক্রিয়ার যেটা আধার তার কি হবে, অধিকরণ সংজ্ঞা হবে। এখন ক্রিয়া হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ফলরূপ ক্রিয়া আর একটা হচ্ছে ব্যাপার রূপ ক্রিয়া। সেই ক্রিয়ার তাহলে অত কারক মানে হচ্ছে ক্রিয়ার জনক যেহেতু, আর আধারের অধিকরণ সংজ্ঞা হয়। এখন কার আধারের অধিকরণ সংজ্ঞা হবে, একটা জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসার জন্য যেহেতু কারক মানে ক্রিয়ার জনক, এই জন্য আমরা পেয়ে যাচ্ছি কি ক্রিয়ার যেটা আধার তারই অধিকরণ সংজ্ঞা হবে।
এখন ক্রিয়ার আধার বলতে ক্রিয়া মানে কি, ক্রিয়া দুই ধরনের হয়, কর্তৃ ক্রিয়া, ব্যাপার রূপ ক্রিয়া, আর একটা হচ্ছে ফলরূপ ক্রিয়া। এখন ব্যাপার রূপ যে ক্রিয়া, সেই ক্রিয়ার আশ্রয়কে আমরা কি বলি? ব্যাপারের আশ্রয়কে কি বলি? স্বতন্ত্র কর্তা সূত্রে আমি বলেছিলাম। ব্যাপাররূপী পাদ বিক্ষেপ ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া, সেই ক্রিয়া যেখানে থাকে তাকে কি বলা হয়? স্বতন্ত্র কর্তা সূত্রের অর্থ। হ্যাঁ, স্বতন্ত্র কর। ধাতু বাচ্য ব্যাপারশ্রেয়। স্যার ব্যাপারের যেটা আশ্রয় তাকে কি বলতে? কর্ম। কর্ম কি? স্যার ধাতু তো দুই প্রকার, ফল আর ব্যাপার। ধাতুর অর্থ দুটো, ফল আর ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। বাচ্য মানে কি অর্থ? হুম। তাহলে ব্যাপারের আশ্রয়কে কি বলে? বিচ্ছেদ এরকম। সে ব্যাপারে আসে কর্তা। ব্যাপারের আশ্রয় কর্তা, ঠিক আছে। হুম। আর ফলের আশ্রয় কর্ম। কর্তৃস্থিততম কর্মসূত্রতে বলা হয়েছে। সেটা ঈপ্সিততমের কর্মসংজ্ঞা। ক্রিয়া। ঈপ্সিত শব্দের অর্থ কি বলেছিলাম? যা চাওয়া হয়। হ্যাঁ, কি সে কর্তা। কর্তা কি? কর্তার প্রকৃষ্ট ইচ্ছার বিষয়ভূত যে বস্তুটা, ঈপ্সিততম। মানে কর্তা ক্রিয়া ব্যাপারের দ্বারাই বিষয়তে প্রাপ্ত হয়। ঠিক আছে, যেটা হচ্ছে ফলের আশ্রয়, ঠিক আছে, ধাতু বাচ্য যেটা ফলের আশ্রয় সেটা হচ্ছে কর্ম, ঠিক আছে। তো এই সূত্রে আমরা কি দেখছি? আধার কি বললাম, যে ক্রিয়ার যেটা আধার, তাই তো, তার অধিকরণ সংজ্ঞা হবে। কিন্তু ক্রিয়ার আধার, ক্রিয়া বলতে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ব্যাপার রূপ ক্রিয়া আর একটা হচ্ছে ফলরূপ ক্রিয়া। ব্যাপার রূপ ক্রিয়া, ক্রিয়ার আধারকে কি বলছি আমরা? কর্তা বলছি। ফলরূপ ক্রিয়ার আধারকে কি বলছি? কর্ম বলছি। তাহলে কি করে ক্রিয়ার আধারকে আমরা অধিকরণ বলবো? তো এই জন্য বলা হচ্ছে কি, ক্রিয়ার যেটা সাক্ষাৎ আধার তার কর্তৃর সংজ্ঞা অথবা কর্ম সংজ্ঞা হবে। তো এই জন্য ক্রিয়ার সাক্ষাৎ আধারের কথা এখানে বলা হচ্ছে না, ক্রিয়ার
পরম্পরার আধারের অধিকরণ সংজ্ঞা হবে। তাহলে ক্রিয়ার পরম্পরা আধার কি হবে? তো ক্রিয়ার কর্তৃক দ্বারা কর্ম দ্বারা যেটা আধার, ঠিক আছে, মানে ক্রিয়া কর্তাতে থাকবে। বস্তুত বলতে গেলে কর্তার যেটা আধার অথবা কর্মের যেটা আধার তাকেই অধিকরণ বলবো আমরা। এই জন্য বলা হচ্ছে কর্তৃকর্ম দ্বারা তন্নিষ্ঠ ক্রিয়ায়াহ, কর্তৃদ্বারা কর্তৃনিষ্ঠ ক্রিয়ায়াহ আধারः কারক সংজ্ঞা সন অধিকরণ সংজ্ঞা ভবতি, কর্মদ্বারা কর্মনিষ্ঠ ক্রিয়ায়াহ আধারः কারক সংজ্ঞা সন অধিকরণ সংজ্ঞা ভবতি। কর্তৃদ্বারা কর্তৃনিষ্ঠ ক্রিয়া মানে ব্যাপাররূপ ক্রিয়া, সেই ক্রিয়ার যেটা আধার তার অধিকরণ সংজ্ঞা হবে। আর কর্মদ্বারা কর্মনিষ্ঠ যে ক্রিয়া অর্থাৎ ফলরূপ ক্রিয়া, সেই ক্রিয়ার যেটা আধার তারও অধিকরণ সংজ্ঞা হবে। বোঝা গেল? মানে কর্তার কর্মের যে আধারটা তারই অধিকরণ সংজ্ঞা হবে। বলতে গেলে কর্তা আর কর্মের যেটা আধার তারই অধিকরণ সংজ্ঞা হবে। এই জন্য কর্তৃকর্ম দ্বারা তন্নিষ্ঠ ক্রিয়ায়াহ আধারः কারক সংজ্ঞা সন অধিকরণ সংজ্ঞা ভবতি, যেরকম সূত্রের অর্থ বলা হয়েছে। এই অধিকরণ সংজ্ঞার ফল কি? তো অধিকরণ সংজ্ঞার ফল হচ্ছে সপ্তমী অধিকরণে চ, সপ্তমী অধিকরণে চ, সপ্তমী প্রথমার এক বচনান্ত, অধিকরণে সপ্তমী অন্ত, চ এটা হচ্ছে অব্যয়। চকারের দ্বারা এখানে দুরান্তিকার্থেভ্যঃ একটা সূত্র আমরা পড়েছিলাম, দুরান্তিকার্থেভ্যো দ্বিতীয়া চ, সেই সূত্র থেকে দুরান্তিকার্থেভ্যঃ এই পঞ্চম্যন্ত পদের এখানে অনুবৃত্তি হয়ে আসছে। অনভিহিতের অধিকার আসবে, তখন সূত্রের অর্থ হবে অনভিহিতে অধিকরণে, আর দুরান্তিকার্থেভ্যশ্চ সপ্তমী বিভক্তি ভবতি। অনভিহিত অধিকরণে আর দূর শব্দ থেকে, অন্তিক শব্দ থেকে অথবা তদর্থক শব্দ থেকেও সপ্তমী বিভক্তি হবে। বোঝা গেছে? এটা বিভক্তি বিধায়ক সূত্র তো, ওটা সপ্তম অধিকরণের। হ্যাঁ, বিভক্তি বিধায়ক সূত্র সপ্তমী অধিকরণে চ। স্যার ওই তিনটে আশ্রয় যে ঔপশ্লেষিক, বৈষয়িক আর অভিব্যাপক, এটা একটু বলে দিই। অতদূর বোঝা গেছে তো? হ্যাঁ। উদাহরণ বলা হচ্ছে। এই অধিকরণ তিন রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে ঔপশ্লেষিক অধিকরণ, একটা হচ্ছে অভিব্যাপক অধিকরণ, আর একটা হচ্ছে বৈষয়িক অধিকরণ। ঔপশ্লেষিক মানে হচ্ছে, উপশ্লেষ মানে হচ্ছে সম্বন্ধ, ঠিক আছে, সামীপ্যাদি সম্বন্ধ। সেই সামীপ্যাদি সম্বন্ধ হচ্ছে এক ধরনের অধিকরণ। যেমন যদি বলি আমি যে টেবিলে ফোনটি আছে, টেবিলে ফোন আছে, এখন টেবিল বলতে যতটা আয়তনকে আমি বুঝছি সেই ততটা আয়তনে পুরোটাই কি ফোন আছে? ফোন নেই। ফোন কি আছে? টেবিলের এক দেশে আছে, এক পাশে আছে, এক অংশে আছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে ঔপশ্লেষিক অধিকরণ। অথবা যদি বলি যে গঙ্গায়াম বেদ বিদ্যালয় अस्ति বা গঙ্গায়াম বেলুর মঠ अस्ति, এরকম যদি বলি, তাহলে গঙ্গাতেই কি বেলুর মঠ আছে? গঙ্গাতে নেই, গঙ্গার সমীপে আছে বা গঙ্গার পাড়ে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ঔপশ্লেষিক অধিকরণ, যেখানে একদেশ অথবা সামীপ্য বোঝায়, সম্বন্ধ বোঝায়। এটা হচ্ছে ঔপশ্লেষিক অধিকরণ। দ্বিতীয় হচ্ছে কি অভিব্যাপক। অভিব্যাপক মানে হচ্ছে ওই যে বললাম যতটা অধিকরণ সেই সমস্ত অধিকরণকে ব্যাপ্ত করে থাকবে। যেমন তিলেষু তৈলম, তিলেষু তৈলম,
তৈল তিলের এক অংশে আছে কি, এক অংশে নেই, কোথায় আছে, তাহলে সম্পূর্ণ তিলকে ব্যাপ্ত করে আছে। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ বলা আছে স্থল্যাম পচতি, স্থলির একদেশে কি রান্না করছে, সম্পূর্ণ স্থলিটাই লাগছে কাজে, তো স্থল্যাম পচতি অভিব্যাপক অধিকরণ। আরেকটা হচ্ছে বৈষয়িক, মানে বিষয় অধিকরণ। ঠিক আছে, যেমন মোক্ষে ইচ্ছা আস্তি, মুখ্যে ইচ্ছা আছে, তাহলে মুখ্যে এখানে যে অধিকরণ সেটা কি ধরনের অধিকরণ, বৈষয়িক অধিকরণ। মোক্ষ বিষয়ক ইচ্ছা আস্তি, এটা হচ্ছে বাক্যের অর্থ। ঠিক আছে, এই তিন ধরনের অধিকরণ হয়, সেই অধিকরণে সপ্তমী বিভক্তি হয়। আর একটা কি বললো যে দুরান্তিকার্থেভ্য সপ্তমী বিভক্তি হবে, তো দুরান্তিকার্থেভ্য দ্বিতীয়া স্যার অভিব্যাপকটা আরেকবার একটু বলুন না। অভিব্যাপক মানে হচ্ছে সম্পূর্ণ অধিকরণকে ব্যাপ্ত করে থাকবে যেটা। যদি আমি বলি যে তিলেষু তৈলম অস্তি বা দধনি দধনি সর্পিহি অস্তি, ঠিক আছে, বা দুগ্ধে পয়সি নবনীতম অস্তি। ঠিক আছে, তো এখানে তিলের মধ্যে, তিলের একদেশে কি তৈল আছে, নেই, সমস্ত তিলকে ব্যাপ্ত করে পুরো তিলটার মধ্যেই তেল আছে, সম্পূর্ণ দধির মধ্যেই সর্পিহি মানে মাখন আছে। ঠিক আছে, তো এখানে একদেশে কিন্তু নেই, তার জন্য সম্পূর্ণ যে অধিকরণ, সেই সম্পূর্ণ অধিকরণকে ব্যাপ্ত করে আছে। যদি বলি টেবিলে বই আছে, তাহলে বই সম্পূর্ণ টেবিলকে ব্যাপ্ত করে যদি থাকে তাহলে সেটা হবে অভিব্যাপক অধিকরণ। এটাই হচ্ছে মানে মুখ্য অধিকরণ। এরকম হচ্ছে মোক্ষে ইচ্ছা আস্তি বৈষয়িক অধিকরণ, মোক্ষ বিষয়ক ইচ্ছা আস্তি, ভোজনে ইচ্ছা আস্তি মানে ভোজনে বিষয়ক ইচ্ছা আছে ইত্যাদি স্থলে বুঝতে হবে। আর কি বলা হয়েছিল, দূরান্তিকার্থেভ্য মানে দূরার্থক আর অন্তিকার্থক শব্দ থেকেও সপ্তমী বিভক্তি হবে। এখানে কিন্তু কোন অর্থে হবে, তাহলে প্রাতিপদিকার্থেই হবে। দূরান্তিকার্থেভ্য দ্বিতীয়া এই সূত্রেই বলা হয়েছিল দূর শব্দ আর দূরার্থক শব্দ থেকে অন্তিকার্থক শব্দ থেকে দ্বিতীয় বিভক্তি হবে। চাঁদ পঞ্চমী তৃতীয় চ বলা হয়েছিল, মনে আছে কি কারণ? চাঁদ পঞ্চমী তৃতীয় চ, পঞ্চমী বিভক্তিও হবে তৃতীয়াও হবে। সেখানে আরেকটা বিভক্তির বিধান হলো সপ্তমী, এই জন্য দূর শব্দ থেকে অন্তিক শব্দ থেকে, দূর শব্দের যেটা অর্থ সেই অর্থেই, অন্তিক শব্দের যেটা অর্থ সেই অর্থেই এই চারটা বিভক্তি হবে। দূরে দূরম দূরে না দূরাত, অন্তিকে অন্তিকম অন্তিকে না অন্তিকাত। তো বনস্য দূরে এটাও বলতে পারি, বনস্য দূরম এটাও বলতে পারি, বনস্য দূরে না এটাও বলতে পারি, বনস্য দূরাত এটাও বলতে পারি। ঠিক আছে, বন থেকে দূরে নদী আছে, তাহলে বনস্য দূরে নদী अस्ति, বনস্য দূরম নদী अस्ति, বনস্য দূরেণ নদী अस्ति, বনস্য দূরাত নদী अस्ति। বনস্য অন্তিকে গ্রামः अस्ति, বনস্য অন্তিকম গ্রামः अस्ति, বনস্য অন্তিকেন গ্রামः अस्ति, বনস্য অন্তিকাত গ্রামः अस्ति। ঠিক আছে, এখানে যে সকল বিভক্তিগুলো হচ্ছে সেই সকল বিভক্তিগুলো কোন অর্থে হচ্ছে, তো প্রাতিপদিক অর্থেই হচ্ছে, মানে দূর শব্দের যে অর্থ সেই অর্থেই হচ্ছে, কোনো কারক বিশেষ অর্থে হচ্ছে না। এই হচ্ছে সপ্তমী অধিকরণে চ এই সূত্রের বিষয়। হলো কি, বোঝা হয়েছে? হ্যাঁ স্যার। সন্ধি প্রকরণটা তো তুলনামূলক একটু সহজ ছিল, সন্ধিটা একটু সহজ ছিল এটা এই কারক প্রকরণের থেকে। কারক প্রকরণ সন্ধিতে সহজ ছিল বলতে, সন্ধি তো আমরা খুব কম পড়েছি। তাছাড়া কারক হচ্ছে অনেকটা বিষয় আছে, অনেক বিষয় আসছে, কোথায় কি হচ্ছে মনে রাখা খুব মুশকিল। আর সন্ধিতে একই ধরনের বিশেষত
আমরা যদি গুণে দেখি কত ধরনের সন্ধি পড়েছি, ইয়ন সন্ধি, একটা সন্ধি, বৃদ্ধি, গুণ, এগুলো আমরা অনেক দিন ধরেই জানছি এইসব বিষয়গুলো। স্যার এটা সিদ্ধান্ত কৌমুদীর সঙ্গে অনেকটাই তো মিল আছে। হ্যাঁ, সিদ্ধান্ত কৌমুদী কারক প্রকরণ সিদ্ধান্ত কৌমুদী থেকেই পড়ানো হচ্ছে, কিছু কিছু অংশ বাদ দিয়ে। কিন্তু অনেকটা মিল আছে দেখবেন, আমরা তো লঘু সিদ্ধান্ত পড়িনি, সিদ্ধান্তটাই পড়েছি। লঘু সিদ্ধান্ততে কারক প্রকরণ 1 পেজে আছে। সেখানে শুধুমাত্র কারক বিধায়ক সূত্রগুলি আছে, আর কিছু নেই। তার জন্য লঘু সিদ্ধান্ত কৌমুদী থেকে পড়ানোর থেকে সিদ্ধান্ত কৌমুদী অথবা মধ্য সিদ্ধান্ত কৌমুদী, সিদ্ধান্ত কৌমুদী প্রায় এক। এই জন্য একই রকমই খানিকটা লাগছে, কিছুটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আছে। সূত্র কিছু কিছু বিচার বাদ দেওয়া হয়েছে, কিছু কিছু সূত্র বাদ দেওয়া হয়েছে, বাকি সব এক। সমাজটাও কি এক হবে? এক বলতে সিদ্ধান্ত কৌমুদী থেকে? হ্যাঁ, না না, সিদ্ধান্ত সমাজ লঘু সিদ্ধান্ত তো অনেক ভালো আছে, সেটা পড়লেই হবে। সমাজটা শুধুমাত্র এরকম ভাবে তো সমাজে 3টা বিষয় পড়ানো মুশকিল, সম্ভব নয়। কারকই পড়তে গেলে মোটামুটি 50 ঘন্টা চাই আমাদের। কারকটাই যদি আমরা পড়তে চাই 50 ঘন্টার মতো চাই, মানে 25টা ক্লাস চাই আমাদের। মানে কারক একটা যথাযথ আয়ত্তে আনার জন্য। হ্যাঁ, কারক যদি পুরোটা আমরা সিদ্ধান্ত কৌমুদী পড়তে চাই, এখানে অনেক স্পিডে হচ্ছে একটা বিষয় যে আমাদের তাড়াতাড়ি সিলেবাস নিয়ে যেতে হবে, ঠিক আছে? না হলে ঠিকঠাক করে যদি পড়তে হয়, কারক হচ্ছে আমাদের পেপার থাকে 3 ক্রেডিট পেপার থাকে, 48 ক্লাস। হ্যাঁ স্যার, এত শর্ট টাইমের মধ্যে 6 মাসের কোর্সে এত জিনিস করাটা সত্যি যে কোনো 6 মাসের একটাই পড়তে হবে, কিন্তু যতটা দেওয়া যায় আর কি। কিন্তু করা যাবে না কি, করা যাবে, যেমন এখানে পড়ানো হচ্ছে 2 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, ঠিক তেমনি বাকি সপ্তাহে 4 ঘন্টা যদি ক্লাস করছি, তাহলে এখানে কিন্তু আমাকে সপ্তাহতে আরো 8 ঘন্টা স্টাডি আওয়ার দিতে হবে। এই ভিডিওগুলো মানে রেকর্ডিং গুলো যখন পড়ি তখন মানে এগুলো বুঝে বুঝে যখন পড়তে হয়, তখন দেখা যায় 2 ঘন্টার যে অডিও রেকর্ডিংটা, এটা মানে বুঝতেই অনেকক্ষণ টাইম লেগে যায়, মানে টাইমটা অনেক দিতে হয় আর কি। তো এই জন্য অনেক সময় দিতে হবে, আর মুখস্থও করতে হবে। বিষয়গুলো তো মনে রাখার জন্য মুখস্থও করতে হবে, আর সূত্রটাকে নিয়ে, তার অর্থটাকে নিয়ে ভাবতে হবে। তার জন্য প্রচন্ড অনেক সময় চাই। না হলে একটা সেমিস্টারে শুধু একটা, মানে সন্ধি হলে শুধু একটা সেমিস্টারে সন্ধি, শুধু কারক, শুধু সমাস, কিন্তু অত তো হবে না সেরকম ভাবে পড়তে। তার জন্য যতটা হয় বেশি বিচারে তার জন্য না গিয়ে সূত্রের অর্থ কোথায় হয় এই উদাহরণগুলো দিয়ে মোটামুটি জেনে রাখা যে এখানে এই অর্থে এই বিভক্তি হচ্ছে, এই শব্দ থেকে বিভক্তি এরকম হয়, প্রয়োগ এরকম ভাবে হয়। কারক প্রকরণে তো অনেকগুলো সূত্র, প্রায় তো বোধহয় 650-700 মতন সূত্র রয়েছে। না, কারক প্রকরণে প্রায় 148-এর মতো সূত্র আছে। আমি এই সিদ্ধান্ত কৌমুদী বইটাতে দেখছিলাম, সেদিনকে কলেজ স্ট্রিট গিয়েছিলাম, তো সেখানে দেখছিলাম 148-এর মতো সূত্র আছে। এক সেকেন্ড, এই যে প্রাতিপদিকার্থ এখান থেকে কত 532, ঠিক আছে? আর সবার শেষের সূত্র হচ্ছে
স্যার একটা জিজ্ঞাসা ছিল, এই যে যে সাইটটা অষ্টাধ্যায়ী, এইটা আর ওই অ্যাপস সেম না? হ্যাঁ হ্যাঁ হুম, ঠিক। অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী যে আরেকটা অ্যাপস আছে যে, ওইটা আর এটা সেম তো? সেম সেম সেম। কত হলো? 532 532 থেকে 700 কত হচ্ছে? হুম, টোটাল 47টা মতো, 646টা মানে 46। হ্যাঁ, কত হচ্ছে সূত্র টোটাল? 100। দেখছি স্যার, 109টার মতন হচ্ছে মনে হয়। 100 নয়, না না, বেশি হবে। না না, তাই তো। স্যার 500 কত বললেন? আমার এখানে 537 থেকে দেখাচ্ছে, 537 থেকে সেকেন্ড, এক সেকেন্ড বলে দিচ্ছি। 532 থেকে 646। 114। হুম, হ্যাঁ কত সূত্র 532, আছে? ভুল লিখেছি। একশো চোদ্দ। তাহলে এখানে ম্যাক্সিমাম সূত্রই আমরা পড়েছি। সত্তরের উপর সূত্র আমরা মনে হচ্ছে পড়েছি। হ্যাঁ স্যার, ম্যাক্সিমামটাই পড়েছি। হুম, তো এটা পড়তে এরকম 50 ঘন্টা চাই, তার সঙ্গে আবার আপনাদের 100 ঘন্টা আরো সময় দিতে হবে। 50 ঘন্টা ক্লাস, তার সঙ্গে 100 ঘন্টা আবার আপনাদের স্টাডি আওয়ার চাই। তাহলে স্যার এরকম পড়লে না অনেকটা বুঝতে পারতাম, মানে যেগুলো খামতি রয়ে গেছিল না, কতটা জানতে পারছি, এটাই মূল কথা। অনেক পরিশ্রম করলে তো হবে। মানে এখন আবার মুখস্থ একটা হতে চায় না, বয়স হয়ে গেলে এটা একটা অসুবিধা যে মুখস্থ আর হতে চায় না, কারণ অনেক ধরনের চিন্তা থাকে মাথাতে, মুখস্থটা আর হতে চায় না, এটা একটা মুশকিল। তার জন্য সব মুখস্থ করে সূত্র তার অর্থ মনে রেখে মানে আরো বেশি এখন এটা হচ্ছে, মানে আমি কি বললাম, যদি ছাত্র মানে থাকি সেই অবস্থাতে যদি এভারেজ মাইন্ড হয়, নলেজ হয়, এভারেজ বুদ্ধি, হ্যাঁ মিডিয়াম আর কি যদি হয় আর কি, তাহলে এই সময়টা লাগবে। এরপরে বুদ্ধি ভেদে টাইম আরো বাড়বে। স্যার আপনারা এরকম করে পড়েছেন, আমরা কারক প্রকরণ এভাবেই পড়েছেন, মানে যেভাবে আপনি বলছেন? কিরকম ভাবে? ওই অত টাইম দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটা সেমিস্টারে একটা পেপার থাকতো তো, তাহলে আর একবার তো পড়িনি। আমরা মধ্য সিদ্ধান্ত থেকে পড়েছি, মধ্য সিদ্ধান্ততে একবার পড়েছি, সিদ্ধান্ত কৌমুদীতে দুবার পড়েছি, শেখরে একবার পড়েছি। আচ্ছা। তারপরে এখন আবার আমি রিসেন্ট একটা পরীক্ষা দিয়ে এলাম, সেখানেও ছিল, তার জন্য আর পড়তে হয়নি, মানে আগেই পড়া হয়ে গেছিল, তবুও একবার দেখতে হয়েছিল। স্যার শুধু কারকের পরীক্ষা দিয়েছেন? না না, আমার ছিল স্ত্রী প্রত্যয় প্রকরণ, কারক, সমাস, একদম তদ্ধিতের আগে পর্যন্ত সিদ্ধান্ত কৌমুদী। এখান থেকে শুরু করে 453 থেকে শুরু করে 600-র মতো সূত্র ছিল। 600-র মতো কারক,
ব্যাস স্যার, এটা কিসের পরীক্ষা? এটা হচ্ছে এই অতদূর পর্যন্ত, অতদূর হচ্ছে 1072, 71, অতদূর পর্যন্ত। ঠিক আছে, আমরা সিলেবাস কন্টিনিউ করি, তাহলে সময় বেশি নেই আমাদের। স্যার আমাদের কোর্সটা কখন শেষ হচ্ছে, অক্টোবরে? কোর্স 6 মাসের, আমাদের মার্চ থেকে ক্লাস শুরু হয়েছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ মার্চের, হ্যাঁ, তাহলে আগস্ট মাসেই শেষ হওয়ার কথা, আগস্ট মাসে আশা করছি শেষ হয়ে যাবে। তাহলে আপনাদের পরীক্ষার জন্য টাইম দিতে বলছেন, তো পরীক্ষার জন্য কিছুদিন সময় দেওয়া হবে। ঠিক আছে, তাহলে হয়তো স্যার আমাদের সমাজ প্রকরণ হবে না, শুধু কারক প্রকরণটাই হবে তো? না না, সমাজ প্রকরণও হবে। আচ্ছা, সমাজ প্রকরণ থেকেও আমরা কিছু কিছু, মানে সমাজে এরকম হয় এটা জানার জন্যই আর কি, বিশেষ করে সমাজেও কিছু কিছু আমরা পড়বো। মোটামুটি 2 সপ্তাহ কি 3-4 সপ্তাহ মোটামুটি পড়বো। আপনারা পরীক্ষা যদি আগে দিতে চান তাহলে 300 আর বেশি, আগস্ট মাসেই শেষ করে, তাহলে যদি সেপ্টেম্বরের প্রথম দিকেই পরীক্ষা দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই। সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে পরীক্ষা দিলে আগস্টেই শেষ ক্লাস করবো, আগস্ট মাসেই শেষ ক্লাস করবো। মানে এটার কিছু বিকল্প আছে কি? বিকল্প বলতে মানে যদি আমরা আর একটু টাইম নিয়ে করি, যে সেপ্টেম্বরের শেষের দিকে যদি পরীক্ষাটা করা যায়, সেটা কি করা যায়? 6 মাসের কোর্স, মহারাজ বলবেন সময়, মহারাজ তো বলবেন যে সেপ্টেম্বরের প্রথম দিকেই পরীক্ষা নিয়ে নেওয়ার জন্য। তাহলে ঠিক আছে। আমারও মনে হয় সেপ্টেম্বরের প্রথম দিকেই পরীক্ষা নিয়ে নিলে ভালো। বেশ, ঠিক আছে, সবাই রাজি থাকতে কোনো অসুবিধা নেই। মানে ক্লাস বন্ধ করে দিতে হবে, আগস্টে আর কি। হ্যাঁ, পরীক্ষার জন্য আপনারা যদি বলেন তো পরীক্ষাটা একটু দেরি করে করা যেতে পারে। স্যার সেকেন্ড উইকেই করতে হবে, স্যার নেটের পরীক্ষা আছে তো আবার। কোন মাসে নেটের পরীক্ষা? সেপ্টেম্বরে কি? হ্যাঁ, ওই 21শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর, এবার ওর মধ্যে কবে পড়বে জানি না, এটা রি এক্সাম হবে তো আবার। তাহলে ওই আমরা 15 তারিখের পরে বলবো আর কি, সেপ্টেম্বরের 15-এর পর। হ্যাঁ হ্যাঁ, আর এটা নেটে লাগবেই, কারক সমাস। স্যার এবারে এসেছিল সন্ধি থেকে 2টো, মানে যেটা মানে ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, কি প্রশ্ন এসেছিল? করবে কারণ শুনতে পেলাম না। হ্যাঁ, কি শুনতে পাইনি। সে একটা ক্রমানুসারে একটা সূত্র ছিল, আমার ঠিক মনে আসছে না, ক্রমানুসারেই দিয়েছিল, মানে এটার ক্রমটা কি হবে, কি হতে পারে, বৃদ্ধি মনে হয়, কোশ্চেনটা পড়ে বলতে হবে তাহলে। এখন ওরকম স্টেপ জিজ্ঞেস করছে, তার জন্য রূপ সাধনের কি স্টেপ ওটা জানতে হবে এখন। আর কারক থেকে কিছু এসেছিল? কারক থেকে না, ঠিক আছে। গ্রামারটা বেশি তো দেয় না স্যার, বেশ এবারে প্রচুর ছিল, অভিলেখ থেকে প্রচুর ছিল। কোথা থেকে? অভিলেখ থেকে, মানে যেগুলো ওই যে হ্যাঁ। লিপি থেকে, ওইগুলো যে পড়বো না, ওখান থেকেই বেশি ভ্যাটেল করে দিচ্ছে। ব্যাকরণ থেকে খুব কম থাকে, ব্যাকরণ থেকে, ভাষা বিজ্ঞান থেকে দিয়ে দেয় আবার, কারণ ভাষা বিজ্ঞানটা ব্যাকরণের মধ্যেই পড়ছে, তাহলে ভাষা বিজ্ঞান থেকে দেয়। আর আমাদের ওই বিষয়গুলো একটু মানে কমজোর আমরা আর কি। হ্যাঁ, ওইটাই সমস্যা, কিন্তু লেভেল অনুযায়ী কোশ্চেন ভালো এসেছিল এবারে, কিন্তু ক্যান্সেল করে দিল, এবারে কি। আবার ব্যাকরণ গ্রামার থেকে হচ্ছে বাক্যপদীয় থেকে কোশ্চেন থাকে, অথবা ভাষ্য থেকে। বাক্যপদীয় থেকে ছিল। বাক্যপদীয় তার জন্য
ওটা পড়ে রাখতে হবে। নেট থেকে ওখান থেকে এক কি দুটি কোশ্চেন আসবেই আসবে। হুম। আবার সেটা তো আছে, ডেট ঘোষণা করে দিয়েছে 16 তারিখে। ঠিক আছে, তাহলে সপ্তম অধিকরণে সেই সূত্রটা হলো। এরপরে এই সূত্রেই বার্তিক আছে কিছু। একটা বার্তিক হচ্ছে সাধু অসাধু প্রয়োগে চ। সাধু শব্দ আর অসাধু শব্দ প্রয়োগ করলেও যার প্রতি সাধুত্ব অথবা অসাধুত্ব প্রতীত হচ্ছে তদ্বাচক প্রাতিপদিক থেকে সপ্তমী বিভক্তি হবে। সেটা এখানে লেখা হয়েছে কি, সাধু শব্দস্য অসাধু শব্দস্য চ প্রয়োগে ইয়ম প্রতি সাধুত্বম অসাধুত্বঞ্চ গম্যতে তদ্বাচকাৎ প্রাতিপদিকাৎ সপ্তমী বিভক্তি ভবতি। তাহলে যেমন উদাহরণ হচ্ছে কৃষ্ণ সাধু মাতরি অসাধু মাতুলে। এখানে সাধু শব্দের প্রয়োগ আছে, এখানে অসাধু শব্দের প্রয়োগ আছে। যার প্রতি সাধুত্ব গম্যমান হচ্ছে, মায়ের প্রতি সাধুত্ব গম্যমান হচ্ছে, তার জন্য মাতৃবাচক প্রাতিপদিক থেকে সপ্তমী হয়েছে কৃষ্ণ সাধু মাতরি অসাধু মাতুলে। এখানে অসাধুত্ব মাতুলের প্রতি গম্যমান হচ্ছে, অসাধু শব্দের প্রয়োগ আছে, এই জন্য মাতুলবাচক প্রাতিপদিক থেকে মাতুলা থেকে সপ্তমী হয়েছে মাতুলে। কৃষ্ণ সাধু মাতরি অসাধুর মাতুলে। আর একটা বার্তিক আছে নিমিত্তাৎ কর্মযোগে। নিমিত্তাৎ কর্মযোগে, এই বার্তিকের অর্থ কি বলা হচ্ছে এখানে, কর্মণা সহ সংযোগাত্মক সমবায়াত্মক যোগে সতি নিমিত্তবাচকাৎ সপ্তমী বিভক্তি ভবতি। অর্থাৎ যেটা কর্ম তার সঙ্গে যদি সংযোগ রূপ অথবা সমবায় রূপ সম্বন্ধ থাকে তাহলে নিমিত্তবাচক, ঠিক আছে, নিমিত্তবাচক মানে নিমিত্তের সঙ্গে কর্মের, যেটা নিমিত্ত তার সঙ্গে যদি কর্মের সংযোগ অথবা সমবায় রূপ সম্বন্ধ থাকে তাহলে যেটা নিমিত্ত সেখান থেকে সপ্তমী বিভক্তি হবে। ঠিক আছে, আবার অর্থটা আমি বলছি যে কর্মের সঙ্গে সংযোগ সম্বন্ধ যদি থাকে নিমিত্তের, অথবা কর্মের সঙ্গে যদি সমবায় রূপ সম্বন্ধ থাকে নিমিত্তের, তাহলে নিমিত্তবাচক শব্দ থেকে সপ্তমী বিভক্তি হবে। সংযোগ সম্বন্ধ কি, তো সংযোগ মানে সম্বন্ধ আমরা জানি সাধারণভাবে, সমবায়টা আমরা জানি না। সমবায় মানে হচ্ছে পাঁচটা দ্রব্যের মধ্যে মানে পাঁচ জায়গাতে সমবায় সম্বন্ধ হতে পারে। এক হচ্ছে অবয়ব অবয়বীর মধ্যে সমবায় সম্বন্ধ হয়, আমাদের এখানে বিশেষত অবয়ব অবয়বীর মধ্যেই সমবায় সম্বন্ধ, সেটাই লাভ দরকার। ঠিক আছে, আরো গুণ আর গুণীর মধ্যে সমবায় সম্বন্ধ হয়, ক্রিয়া ক্রিয়াবানের মধ্যে সমবায় সম্বন্ধ হয়, জাতি ব্যক্তির মধ্যে সমবায় সম্বন্ধ হয়, বিশেষ আর নিত্য দ্রব্যের মধ্যে সমবায় সম্বন্ধ হয়। বাকিগুলো আমাদের দরকার নেই, শুধুমাত্র মনে রাখতে হবে অবয়বের সঙ্গে অবয়বীর যে সম্বন্ধ। হাত হচ্ছে অবয়ব আর আমি হচ্ছে অবয়বী, তাহলে আমার সঙ্গে হাতের যে সম্বন্ধ সেই সম্বন্ধটা হচ্ছে সমবায় সম্বন্ধ। তন্তুর সঙ্গে পটের যে সম্বন্ধ সেই সম্বন্ধটা হচ্ছে মানে পট তন্তুদের সমবায় সম্বন্ধে। ঠিক আছে, কারণ তন্তু হচ্ছে অবয়ব আর পট হচ্ছে অবয়বী। ঠিক আছে, বইয়ের সঙ্গে পাতা আর কি মানে কাগজ, তার সমবায় সম্বন্ধ, এরকম অবয়ব অবয়বীর সঙ্গে সমবায় সম্বন্ধ থাকে। তো যেটা কর্ম তার সঙ্গে যেটা নিমিত্ত, ঠিক আছে, কোনো একটা ক্রিয়া আমরা কোনো নিমিত্ততা করি, তো সেই কর্মের সঙ্গে সেখানে একটা কর্মও থাকে বাক্যতে, সেই বাক্যতে যেটা কর্ম তার সঙ্গে যেটা নিমিত্ত, সেই নিমিত্ত আর কর্মের মধ্যে যদি সংযোগ অথবা সমবায় রূপ সম্বন্ধ থাকে তাহলে নিমিত্তবাচক শব্দ থেকে সপ্তমী হয়। এই বার্তিকের উদাহরণের জন্য একটা শ্লোক উদ্ধৃতি করা হয়েছে, চর্মণি বিপিনম হন্তি দন্তয়োর হন্তি কুঞ্জরম কেশেষু চমরিম হন্তি সিমনি পুষ্কলকো হতঃ। প্রথম বাক্য হচ্ছে চর্মণি দ্বিপিনম হন্তি। দ্বিপি মানে হচ্ছে ওই ব্যাঘ্র, তার হত্যা কেন করা হয়, চামড়ার জন্য। ঠিক আছে, তো এখানে হচ্ছে নিমিত্ত কি, চর্ম,
তার সঙ্গে কর্ম কি এখানে দ্বিপিন শব্দ তার দ্বিতীয় এক বচনে দ্বিপিনম হচ্ছে। তো সে হচ্ছে কর্ম, তার সঙ্গে চামড়া অবয়ব যেহেতু তার জন্য কি সম্বন্ধ আছে, সমবায় সম্বন্ধ আছে, ঠিক আছে। এই জন্য নিমিত্তবাচক শব্দ যেটা চামড়া, চর্মন, সেখান থেকে সপ্তমী হয়েছে চর্মণি দ্বিপিনম হন্তি, মানে চর্ম নিমিত্তক দ্বিপিনম হন্তি ইত্যর্থ। বোঝা গেছে? দন্তয়োর হন্তি কুঞ্জরম, কুঞ্জর মানে হচ্ছে হাতি, সে হচ্ছে বাক্যে কর্ম, তার সঙ্গে দন্তর সমবায় সম্বন্ধ আছে, দন্ত হচ্ছে অবয়ব, হ্যাঁ, তো দন্ত হচ্ছে এখানে নিমিত্ত, এই জন্য এখানে তার জন্য সপ্তমী হয়েছে দন্তয়োহ, সপ্তমীর দ্বিবচন আছে হন্তি কুঞ্জরম। হাতির হত্যা কেন করা হয়? দাঁতের জন্য, দাঁত হচ্ছে এখানে নিমিত্ত, তদ্বাচকাৎ দন্ত প্রাতিপদিকাৎ সপ্তমী দন্তয়োহ হন্তি কুঞ্জরম। কেশেষু চামরিম হন্তি, চামরি যে গাভী বিশেষ একটা ওই পাহাড়ে পাওয়া যায়, তাই তো, তার কেন করা হয়? সেই তার শরীরের ওই লোম কেশ সংগ্রহ করার জন্য, তো কেশ হচ্ছে এখানে নিমিত্ত, চমরি এটা হচ্ছে কর্ম, তার সঙ্গে কেশের সংযোগ সম্বন্ধ আছে, কেশটা অঙ্গ নয়, তার জন্য অবয়ব নয়, এই জন্য এখানে সমবায় সম্বন্ধ নয়, কি সম্বন্ধ আছে? তো সংযোগ সম্বন্ধ আছে। কেশেষু চামরিম হন্তি। সিমনি পুষ্কলকো হতঃ, পুষ্কলক হচ্ছে গন্ধ মৃগ, তার হত্যা করা হয় কেন? কস্তুরী মৃগ যেটা আর কি, এখানে সিমন প্রাতিপদিক, তার থেকে সপ্তমী হয়েছে সিমনি, সিমনি পুষ্কলকো হতঃ। নিমিত্তাৎ কর্মযোগে চর্মণি দ্বিপিনম হন্তি দন্তয়োর হন্তি কুঞ্জরম, কেশেষু চামরিম হন্তি দন্তয়োর হন্তি সিমনি পুষ্কলকো হতঃ। এরপরে সূত্র আসছে ইয়স্য চ ভাবেন ভাবলক্ষণম। এই ভাব সপ্তমী আমরা পড়েছি কি, জানা আছে কি ভাব সপ্তমী? হ্যাঁ স্যার, ইন্টারমিডিয়েট কোর্সে পড়েছিলাম। কিরকম হয় ভাবে সপ্তমী? মনে নেই এখন। কিছু একটু সামান্য কিছু মনে নেই? মনে আছে কারোর? यस्य च भावेन भावलक्षणम, আমরা ভাব সপ্তমী বলে এটাকে জানি। यस्य এই সূত্রে यस्य সপ্তমী বিধায়ক সূত্র, এটা বিধি সূত্র। यस्य च भावेन भावलक्षणम,
ইয়স্য এখানে ষষ্ঠান্ত, চ এটা হচ্ছে অব্যয়, ভাবেন তৃতীয়ান্ত, ভাব লক্ষণম প্রথমান্ত। সপ্তমী অধিকরণে এই সূত্র থেকে সপ্তমী এই প্রথমান্ত অনুবৃত্তি হয়ে আসছে প্রথমান্তে। ইয়স্য ভাবেন, ভাব মানে কি? তো ভাব মানে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? তো ক্রিয়া এখানে বিষয়টা উদাহরণ কোথায় হয়? তো যেখানে হচ্ছে একটা ক্রিয়া প্রসিদ্ধ আর একটা ক্রিয়া অপ্রসিদ্ধ, ঠিক আছে? তখন আমরা প্রসিদ্ধ ক্রিয়ার কালের দ্বারা অপ্রসিদ্ধ ক্রিয়ার কালকে নির্ণয় করতে চাই, ঠিক আছে? হ্যাঁ, যেখানে ওই ওই একটু মনে পড়েছে ওই হ্যাঁ, মেঘের গর্জন হলে বৃষ্টি হয়, হ্যাঁ, এরকম একটা উদাহরণ পড়েছিলাম যে বৃষ্টি হওয়ার আগে যে লক্ষণটা, সেই লক্ষণটা এই বোধহয় ভাব সপ্তমী এরকম বলা হয়। হুম, হুম, হুম। তো একটা ক্রিয়ার কাল আমাদের নিশ্চিত থাকে আর একটা ক্রিয়ার কাল আমাদের কাছে নিশ্চিত থাকে না। তখন নিশ্চিত প্রসিদ্ধ ক্রিয়ার কালের দ্বারা অপ্রসিদ্ধ ক্রিয়ার কালকে আমরা নির্বাচন করি, তখন হচ্ছে এই সূত্রের প্রবৃত্তি, ঠিক আছে? কি বলছে সূত্রের দ্বারা আমরা বুঝবো। ইয়ন্নিষ্ঠ সূত্রের ইয়স্য চ ভাবেন, ভাবেন মানে হচ্ছে ক্রিয়য়া, ইয়স্য ক্রিয়য়া, ইয়স্য মানে হচ্ছে এখানে ষষ্ঠীর অর্থ হচ্ছে নিষ্ঠত্ব। ইয়ন্নিষ্ঠ প্রসিদ্ধ ক্রিয়য়া ভাবঃ লক্ষ্যতে ইতি, ভাবস্য লক্ষণম ইতি ভাব লক্ষণম, মানে ভাবঃ লক্ষ্যতে, ভাব মানে ক্রিয়া। তাহলে সূত্রের অর্থতে কি বলছে যে ইয়ন্নিষ্ঠ প্রসিদ্ধ ক্রিয়য়া অপ্রসিদ্ধা ক্রিয়া লক্ষ্যতে তাদৃশ প্রসিদ্ধ ক্রিয়াশ্রয় বাচকাৎ সপ্তমী বিভক্তি ভবতি। আমি সূত্রের অর্থটা বাংলাতেও লিখে দিচ্ছি। ইয়দগত বললে বোঝা যাবে? ইয়দগত এই শব্দটা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, একটু অর্থটা বলে দিন। ইজ্ঞাতগত মানে যতগত মানে ক্রিয়া তো কাউকে কোনো ব্যক্তিকে আশ্রয় করে থাকে, তাহলে যতগত মানে হচ্ছে যে ব্যক্তির মধ্যে প্রসিদ্ধ ক্রিয়া আছে, ঠিক আছে, সেই প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা যখন অপ্রসিদ্ধ ক্রিয়ার সময়কে নির্ধারিত করা হয়, তখন সেই যে যার যতগত ক্রিয়ার দ্বারা করা হয়েছিল সেই বাচক ক্রিয়ার সেই ক্রিয়ার আশ্রয়, মানে যৎ শব্দের দ্বারা এখানে ইয়ৎ শব্দের দ্বারা যাকে বলতে চাইছে সেখান থেকে সপ্তমী হবে। ইয়ৎগত প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা অপ্রসিদ্ধ ক্রিয়া লক্ষিত হয়, সেই প্রসিদ্ধ ক্রিয়ার যিনি আশ্রয়, ঠিক আছে? মানে যার মধ্যে কোনো যে প্রসিদ্ধ ক্রিয়াটা আছে সেই প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা যখন কোনো অপ্রসিদ্ধ ক্রিয়া লক্ষিত হয়, সেই যে প্রসিদ্ধ ক্রিয়া সেই প্রসিদ্ধ ক্রিয়ার যে আশ্রয়, প্রসিদ্ধ ক্রিয়া তো কোনো কাউকে আশ্রয় করে থাকবে, তো যিনি হচ্ছে সেই আশ্রয়, তার বাচক যে শব্দ প্রাতিপদিক সেখান থেকে সপ্তমী হবে। যেমন ধরুন সূর্য উদিত হলে পদ্ম ফোটে, ঠিক আছে? এখন পদ্ম ফোটার যে ক্রিয়া, সেই ক্রিয়ার কাল আমাদের নির্দিষ্ট নয়, কখন পদ্ম ফোটে কেউ জানে না, কোন সময়ে ফোটে কেউ জানে না, ফোটার সময়, কিন্তু সবাই জানে যে সূর্য এই সময়ে উদিত হয়। তাহলে সূর্য যে সময়ে উদিত হয় সেই সময়ে পদ্ম প্রস্ফুটিত হয়,
ঠিক আছে, তাহলে এখানে সূর্যের মধ্যে যে উদিত রূপ ক্রিয়া আছে, প্রসিদ্ধ ক্রিয়া, সেই প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা পদ্মের প্রস্ফুটন রূপ যে অপ্রসিদ্ধ ক্রিয়া তার সময় নির্ধারিত হচ্ছে। এই জন্য যে প্রসিদ্ধ ক্রিয়া সূর্যের উদিত রূপ যে ক্রিয়া, সেই ক্রিয়ার আশ্রয় যে সূর্য, তৎবাচক প্রাতিপদিক সূর্য প্রাতিপদিক, সেখান থেকে সপ্তমী হবে। বোঝা গেছে কিনা? হ্যাঁ, হ্যালো, 1 মিনিট আমি তাহলে অর্থটা বোঝা গেল? ইয়দ্গত প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা অপ্রসিদ্ধ ক্রিয়া লক্ষিত হয়, সেই প্রসিদ্ধ ক্রিয়ার যিনি আশ্রয়, তদ্বাচক প্রাতিপদিক থেকে সপ্তমী বিভক্তি হবে। বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। সকলেই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। যেমন উদাহরণ আমরা দেখছি, যেমন বাড়িতে যিনি অতিথি এসেছিলেন তিনি কখন গিয়েছেন সেটা কেউ জানে না, ঠিক আছে, ঘড়ি কেউ দেখেনি, কিন্তু মা বাজারে গিয়েছিল আর সেই সময় বেরিয়ে গেছে, তো ছেলে পড়তে বসেছিল, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তো সে টাইম দেখেনি কখন, এরকম হয় না? তখন আমরা বলি ও যখন এলো তখন গেছে, এরকম আমরা কিছু একটা বলি, ঠিক আছে। তো সেই সময় হচ্ছে যে সে সহকদাগতঃ এই প্রশ্ন যখন করা হচ্ছে, তো অতিথি গমন সময় আমাদের নির্দিষ্ট নয়, কিন্তু গোদহন কখন করা হয় সেটা আমাদের কাছে নির্দিষ্ট, ঠিক আছে। তো সেই প্রসিদ্ধ ক্রিয়া হচ্ছে গোদহন ক্রিয়া। সেই গোদহন ক্রিয়ার দ্বারা আমরা অতিথি গমন ক্রিয়ার কাল নিশ্চিত করছি। এই জন্যে যে ক্রিয়ার দ্বারা নিশ্চিত করছি, দহন ক্রিয়ার দ্বারা, সেই ক্রিয়ার আশ্রয় যে, সেই ক্রিয়ার আশ্রয় কে? কর্মণীতে আছে বলে এখানে এটা দেখুন, ব্রহ্মচারী অধ্যয়নে এসু গত, ব্রহ্মচারীরা যখন বেদ পাঠ করছিল তখন গিয়েছে, এখানে তার সেই ক্রিয়ার আশ্রয় হচ্ছে এখানে
ব্রহ্মচারী, সেখান থেকে সপ্তমী হয়েছে ব্রহ্মচারীষু। আর তার বিশেষণ হচ্ছে এটা, যেহেতু এই জন্য সেখানেও সপ্তমী হয়েছে অধিয়ানেষু ব্রহ্মচারীষু গতঃ। ঠিক আছে, এখানে হচ্ছে দোহন রূপ ক্রিয়া, সেই ক্রিয়ার আশ্রয় হচ্ছে গরু, সেখান থেকে সপ্তমী হয়েছে গোসু দুইহমানাসু গতঃ। মানে স্যার যেটা প্রধান বাক্য তার যে আশ্রয় তার সেটা সপ্তমী হবে। প্রধান বাক্যটার যেটা আশ্রয়, তাই তো? প্রধান বাক্যের আশ্রয় মানে এখানে এখানে একটা বাক্যের মধ্যে অপ্রধান বাক্যও থাকছে, আবার প্রধান বাক্যও থাকছে। তো একটা বাক্যের মধ্যে প্রধান বাক্য অপ্রধান বাক্য, ঠিক আছে, এটা হচ্ছে বাক্য। যদা গাবঃ দুগ্ধা তদা গতঃ, তাহলে গোসু দুইহমানেষু গতঃ। বা যদা, তাহলে এখানে হচ্ছে দোহন ক্রিয়া, তার আশ্রয় হচ্ছে গহু, সেখান থেকে সপ্তমী হয়েছে গোসু দুইহমানাসু গতঃ। আমি যেরকম বলে দিয়েছি এই অনুযায়ী ভাবতে হবে। আচ্ছা, হ্যাঁ, দোহনরূপ ক্রিয়া বলতে এখানে যে ক্রিয়ার দ্বারা, এখানে দোহনরূপ ক্রিয়া না, এখানে দোহনের কর্মভূত যে ক্রিয়া, ঠিক আছে, এখানে কর্মভূত ক্রিয়া আছে, মানে ফলরূপ ক্রিয়া, সেই মানে শুধুমাত্র ব্যাপাররূপ ক্রিয়া নয়। এখানে গোসু দুইহমানাসু, এখানে ফলরূপ ক্রিয়া, সেই ফলরূপ ক্রিয়ার আশ্রয় হচ্ছে গাবহ, সেখান থেকে সপ্তমী হয়েছে গোসু দুইহমানাসু গতঃ। এখানে কর্তাতে হয়েছে, তাহলে এখানে হচ্ছে ব্যাপাররূপ ক্রিয়া, সেই ব্যাপাররূপ ক্রিয়ার দ্বারা হয়েছে, এখানে ফলরূপ ক্রিয়ার দ্বারা হয়েছে, এই জন্য গোসু দুইহমানাসু গতঃ ব্রহ্মচারীষু অধিয়ানেষু গতঃ ইত্যাদি প্রয়োগ হবে। এরকম ভাবে ভাবতে হবে, ইয়দগত প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা অপ্রসিদ্ধ ক্রিয়া, এরকম ভাবে সমন্বয় করতে হবে। এখানে ইয়দগত প্রসিদ্ধ ক্রিয়া, গোনিষ্ঠ ফলরূপ প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা অতিথি গমন অপ্রসিদ্ধ ক্রিয়া লক্ষিত হচ্ছে, এই জন্য প্রসিদ্ধ ক্রিয়া দোহন রূপ ফলরূপ ক্রিয়া, সেই ক্রিয়ার আশ্রয় গো, সেখান থেকে সপ্তমী, তার যেহেতু বিশেষণ এটা, এই জন্য এখানেও সপ্তমী হয়েছে। এখানেও সেম এরকমই হচ্ছে। सूर्ये उदिते पद्मं प्रकाशते, ইত্যাদি যে বাক্য আমরা করে এসেছি অভ্যাস আগে, এরকম হবে। ঠিক আছে, এই হচ্ছে यस्य च भावेन भाव लक्षणम। এখানে আমরা দেখি কি বলছে। यस्य क्रियया क्रियान्तरं लक्ष्यते ततः सप्तमी स्यात् गोषु दुह्यमानासु गतः। এখানে কি বলছে, यस्य भाव शब्द क्रिया पर्यायौ इत्यभिप्रेत्य व्याचष्टे यस्य कर्ताश्रया कर्माश्रया च। यस्य क्रिया, क्रिया বলতে এখানে কর্তার আশ্রয়ভূত ক্রিয়া অথবা কর্মের আশ্রয়ভূত ক্রিয়া। কর্তার আশ্রয়ভূত ক্রিয়া ব্যাপাররূপ ক্রিয়া, কর্মের আশ্রয়রূপ ক্রিয়া
ফলরূপক্রিয়া, ঠিক আছে। তত্র কর্মাশ্রয়ম উদাহরতি গোষু দেবদত্তঃ কদা গতঃ ইতি প্রশ্নে উত্তরমিদম অত্র লক্ষ্যগত সম্বন্ধে সপ্তমী শেষ ষষ্ঠী অববাদ ইত্যাদি জানার দরকার নেই, ঠিক আছে। স্যার শুধু এসছে ভাবে না ওই সূত্রটা পড়ালেন? এসছে ভাবে না ভাবা লাগছে না? হ্যাঁ, यस्य च भावेन भावलक्षणम। আমার নেটটা খুব প্রবলেম করছে, আমি মানে একদম লেফট হয়ে যাচ্ছি বারবার। আমি রেকর্ডটা শুনে নেব। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে উদাহরণ আছে উদিতে আদিত্যে জুহোতি, আদিত্য যখন উদিত হয় তখন হোম করে, উদিতে আদিতে জুহোতি। ঠিক আছে, তা অতদূর পর্যন্ত আজকে থাকুক তাহলে। স্যার বলছি গত দিনের যে রেকর্ডিংটা না একটু শোনা যাচ্ছে না, কোনো ভয়েস নেই। আচ্ছা, চেক করলাম, একটু দেখলাম। আর আগের দিনেরটা ইকো হচ্ছে, মানে সোমবারেরটা, সোমবার না গত বুধবারেরটা, সোমবারেরটা শোনা যাচ্ছে না। আচ্ছা, রেকর্ডিংটা আমি করি না, ওখান থেকে করে আর কি, স্বামীজির বাড়ি থেকে। বুঝতে পারি তো, কিন্তু ওটা হচ্ছিল না, কালকে ভয়েস পাচ্ছিলাম না। ওটা তো আর কিছু করা যাবে না, যেটা হয়েছে কেউ যদি আনমিউট করে রাখে তাহলে কিন্তু ইকো হয়। কিন্তু একদম যে শোনা যাচ্ছে না। সেটা তো আর কিছু করা যাবে না, যা হওয়ার হয়ে গেছে। স্যার ইকো যেটা হচ্ছে ওটা ওই কম্পিউটারটা থেকে করলে ওটা ইকো হয়, যে কম্পিউটারটা থেকে সেদিন রেকর্ড করা হয়েছিল, ওটা ওই কম্পিউটারটারই কিছু একটা প্রবলেম আচ্ছা, আছে। হ্যাঁ না অন্য সময়ও কেউ যদি আনমিউট করে রাখে তাহলেও ইকো হয় অনেক সময়। তাহলে দোষ থাকলে যেটা হয়ে গেছে সেটা আর কিছু করা যাবে না। আর অসুবিধা হলে আমাকে বলবেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, ক্লাসে পরের দিন বলবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখছি। ঠিক আছে স্যার, শুভরাত্রি। শুভরাত্রি সকলকে।